হৃদয়ধিনা অ্যারেশন নর্থ ছদ্মনাম কলেজের ফাইনাল এক্সাম কেমিস্ট্রি পরীক্ষার দিন শায়রিকে এক প্রকার বাধ্য হয়ে এক্সামে অ্যাটেন্ড না করে বিয়ের পিঁড়িতে বসার জন্য প্রস্তুতি নিতে হচ্ছে সব ফ্রেন্ডরা যেখানে বিক্রিয়ার সমতা মিলাতে ব্যস্ত ঠিক সেই সময়ে শায়রিকে সবাই মিলে বু সাজানোতে ব্যস্ত বর্তমানে সে স্তব্ধ হয়ে পুতুলের মতো চুপচাপ কাঠ হয়ে আয়নার সামনে বসে আছে চোখ বেয়ে বেয়ে নোনাজল গড়িয়ে পড়ছে সেই সঙ্গে কিছু রঙিন স্বপ্ন ভেঙে যেতে দেখলে চোখের পর্দার সামনে সদ্য তরুণীতে পা দেওয়া শায়রির অদৃশ্য ডানা দুটি যেন কেউ কেটে দিচ্ছে এমন পীড়াই বুকে এসে বিঁধছে চাচি এসে জানালো ছেলেরা নাকি এক দেখাতেই আক্ত করে ফিরে যাবে ভাবাভাবি দেখাদেখির কোন প্রয়োজন নেই তাদের মেয়ে তাদের পছন্দ জন্যই প্রস্তাব পাঠিয়েছিলেন তাদের আসার কথা ছিল বিকেলের পর সবকিছুই ঠিক ছিল শায়রিও এত হয়েছে এর মধ্যে বি নিয়ে পড়া রিভিশনও দিয়েছিল কিন্তু লাভ কি হলে ছেলের মা ফোন দিয়ে জানালো তারা দুপুরের মধ্যেই আসবে এবং দুপুরেই বিয়ে সম্পন্ন হবে তার ছেলের নাকি বিকেলের পর কাজ আছে এজন্য সময়সূচি খানিকটা আগানো হলে শায়রির বাবা চাইলেই পারতেন তাদের সংস্থার কথা জানাতে কিন্তু তিনি পাল্টা বললেন তাদের কোন সংস্থা নেই বরং যত দ্রুত বিয়ে সম্পন্ন হবে সেটাই তাদের জন্য মঙ্গলজনক এদিকে একটা বারো শায়রির মতামত নেওয়ার দরকার দেখলেন না তিনি তারা নাকি গতকাল রাতেই সবটা জানিয়েছেন শায়রির বাবাকে কিন্তু এই খবর শায়রির কানে এসে পৌঁছালে সকাল 12টার দিকে কলেজের পরীক্ষা বেলা 1টা থেকে শুরু সে 1 ঘণ্টা আগেই রেডি হওয়ার জন্য ব্যস্ত হতেই তার চাতি বলে উঠে কি যাবি তুই এখন কোথাও যাওয়া নেই ছেলেপক্ষ খানিক বাদেই এসে পড়বে কথাটা তার কর্ণকুহর হোনার সঙ্গে সঙ্গে তার মুখ ছোট হয়ে গেল বুক কেঁপে উঠে মাথা ফকা ফকা লাগতে শুরু করে কলেজের এই এক্সাম না দিলে তাকে বোর্ড এক্সামে বসতেই দিবে না রেজাল্ট ফেল আসবে তার তখন থেকেই হবু স্বামী নামক লোকটির প্রতি তার এক আকাশ সমান ঘৃণা ও অনাগ্রহের সৃষ্টি হলে আনমনেই তাকে নিজের সবচেয়ে বড় দুশ্মন ভাবা শুরু করেছে সাজানো শেষ হওয়ার পরপরই চাতি মুগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলে উঠে মাশাল্লাহ আমাদের শায়রি মুনিকে কি যে সুন্দর লাগছে দেখলেই চোখ জুড়িয়ে যাচ্ছে মনে হচ্ছে কোন অচিন দেশের রাজকন্যা রাস্তা ভুল করে এখানে চলে এসেছে তার এক কাজিন ফোরন কেটে বলে উঠে দুলাভাই তো তোকে দেখে ধ্যান হারাবে এই সিলি জোকেও সকলে ঘর কাঁপিয়ে হাসলে শায়রি ঘড়ির দিকে তাকায় 2টা বাজতে 10 মিনিট বাকি কখনেই তার চোখে পানি এসে গেল সে ডুকরে শব্দ করে কাঁদতে লাগলে তাকে ঘিরে অবস্থান করা ব্যক্তিরা তাকে সান্ত্বনা দিতে লাগে সবাই ভেবেই নে বিয়ে হচ্ছে জন্য কান্না করছে বিয়ের দিন কোণে কান্না না করলে মানায়ও না চাচি তার মাথায় তার বুলিয়ে আদর করতে লাগলে শায়রির সেই মুহূর্তে মন চাচ্ছিল ছুটে পালিয়ে একটানে বিয়ের লাল শাড়ি ছুঁড়ে ফেলে কলেজ ইউনিফর্মটা জড়িয়ে পরীক্ষা দিতে যেতে কিন্তু মন চাইলেই কি অ্যাপ ঘটে যায় তাহলে হয়তোবা পৃথিবীটাতে অসুখী বলে কোন শব্দ থাকত না সেও মনের কথা অনুযায়ী কাজ করতে পারল না চুপচাপ বসেই রিল এতদিনে একবারও বাবার আদেশ অমান্য করেনি সে আজকেও এর ব্যতিক্রম হল না চোখের পানি বলি দেওয়ার সাথে আকাশে উড়ার স্বপ্নটাও ধুলির ন্যায় মিলিয়ে গেল কেউ তার কষ্টটা বুঝতে পারছে না কষ্ট যদি চোখে ধরা পড়ত তাহলে সবাই তার কষ্টের পরিমাণ দেখে হতদম্ব হয়ে যেত তখনই তার কানে এসে হুলের মতো ছেলেদের গাড়ি চলে আসছে শব্দটা বিঁধল মুহূর্তের মধ্যে তার রুমে জট পাকিয়ে থাকা দল হুড়মুড় করে রুম ত্যাগ করে তাদের প্রস্থান করার সঙ্গে সঙ্গে রুমটা নিস্তব্ধতায় ছেয়ে গেল সে উঠে দাঁড়ানো এবং বারান্দার দিকে অগ্রসর হলে বারান্দা থেকে নিটটা স্পষ্ট দেখা যায় অবাধ্য চোখ নিতের দিকে গিয়ে আটকালে 3টে গাড়ি সত্যি এসে তার বাসার সামনে থেমেছে 2টি মাইক্রো আর মাঝে একটা প্রাইভেট কার সাদা রঙের পার্সোনাল কারটা ফুল দিয়ে সাজানে নিশ্চয়ই বরসাহেব এই গাড়ি করে এসেছেন এরকম গল্প ফ্রিতেই পড়তে প্লে স্টোর থেকে গল্প বাজার অ্যাপ ইনস্টল করুন নাহলে এখানে ক্লিক করুন যে গল্প শুধু ওই অ্যাপে পাবেন আর কোথাও পাবেন না যারা এখান থেকে গল্প পড়েন তারা সবাই গল্প বাজার অ্যাপ ইনস্টল করুন শায়রির গা জ্বালা দিয়ে উঠল ভেতর থেকে রাগের দলা স্ফুরিত হয়ে উঠে ধীরে ধীরে গেস্টরা গাড়ি থেকে বের হতে লাগলে কিন্তু সাদা গাড়িটা থেকে কেউই বের হচ্ছে না তার মনে খটকা লাগে সে ঝুঁকে এলো বারান্দার গ্রিল বরাবর আসলেই কারটা থেমে আছে ভেতর থেকে কেউ বের হচ্ছে না একে একে সবাই বের হলে একেবারে শেষ সময়টায় সাদা গাড়ির ড্রাইভিং সিটের দরজা খুলে গেল একটা সুবলিষ্ট সুগঠিত পুরুষ অবয়ব চোখের সামনে হতেই শায়রির বুক ধুরুধুরু করে উঠানামা করতে শুরু করে শ্বাস প্রশ্বাস অস্বাভাবিকভাবে বাড়তে লাগে নিশ্চয়ই এটাই বরসাহেব কারণ 2 মাইক্রো থেকেই সব যাত্রী নেমে পড়েছে এবং তাদের মধ্যে কেউই বর বেশে নেই
শেষ যাত্রী যে বরেতে তার দ্বিধা রিল না। সে অপ্রতিভ হয়ে উঠে এবং তোখ বুঝে বিড়বিড় করে বলে, এ আবার কেমন বর? নিজের বিয়েতে নিজেই ড্রাইভিং করে। অদ্ভুত। ততক্ষণে বাসার ভেতরে ছোড়গোল হৈহুল্লোড় এসে কান ঝালাপালা করে দিচ্ছে। সে মুখ ঘুরিয়ে নীল বারান্দার গ্রিল থেকে। বারান্দা থেকে রুমে প্রবেশ করতেই আহনাফ হাসান নামটা কানে আসলে তার ভ্রু কুঁচকে যায়। এইরকম মুহূর্তে কে এই নাম উচ্চারণ করছে? আচ্ছা, অনুষ্ঠানে কি আহনাফ হাসান এসেছে? এটা অসম্ভব, অবাস্তব বটে। শায়েরি একদণ্ড ভাবল, এমনও তো হতে পারে ছেলের বন্ধু হয় আহনাফ। না, এটা হতে পারে না। আহনাফের নিশ্চয়ই খেয়ে পড়ে কাজ নেই যে তার বিয়ে খেতে আসবে, তাও আবার বাসায় হওয়া সাদামাটে বিয়েতে তো এমন মানুষজন আসবেই না। সে আড্ডুম বাগডুম ভাবতে ভাবতেই চাচি আর তার কাজিন বাহিনী এসে তার কাছে এসে দাঁড়াল। সবার মুখ হাসি হাসি। চাচি বলে উঠে, ছেলেরা দেরি করতে চাচ্ছে না, কাজী ওদের সঙ্গেই এসেছে, বিয়ের কাজ সম্পন্ন করেই খাওয়া দাওয়া সারবে। শায়েরি চুপসে গেল। তার মন চাচ্ছে বাবার পা ধরে কান্নাকাটি করে বলতে, আব্বু আমি বিয়ে করতে চাই না, আমি প্লেনে প্লেনে করে আকাশ ঘুরতে চাই, দেশবিদেশে ভ্রমণ করতে চাই, প্রকৃতি দেখতে তয়। রান্না বান্না চুলা সামলানোর কাজ আমি পারব না। পিঁয়াজ কাটলেই আমার চোখে পানি আসে, মশলার ঘ্রাণ নাকে এলেই বমি পায়, চোখ ঝোলে। কি করে সংসার করব আমি? তার ছোট বোন শ্রুতির কথার আওয়াজ ধ্যানমগ্নতা কেটে যায়। শ্রুতি চোখমুখ উজ্জ্বল করে বলে, আপুই জানিস দুলাভাই কত হ্যান্ডসাম, উনি অনেক স্টাইলিশ, সানগ্লাস পরে আসছে বিয়ে করতে। উফ, যা কুল না ব্যাপারটে। সে তার ছোট বোনের কথায় দারুণ বিরক্ত হলে তার বোন সবার সামনে অনর্গল বলে যেতে লাগলে, আমাকে চকোলেটও দিল, কত ভালো উনি, ভাবা যায়। শায়েরির একথা শুনে বোনের গালে চড় মারতে ইচ্ছা করছিল। একটা অচেনা লোক এসে চকোলেট দিল আর অমনি উনিও লেভি বাচ্চার মতো চকোলেট নিয়ে খাওয়া শুরু করল। ছেচরা কোথাকার, একটা চকোলেট পেয়েই প্রশংসা বাণী ছুড়তে ব্যস্ত। চাচি এসে তার কদে হাত রেখে বলেন, চল মা, দেরি করিস না, ছেলেপক্ষ তারা দিচ্ছে। শায়েরি তাদের সঙ্গে তাল মিলিয়ে হাঁটা ধরল। অস্বস্তি, চাপা বেদনা কাজ করছে তার মধ্যে। ভীষণ চিন্তিত সে। তার বিয়ে উপলক্ষে বাসা সাজানো হয়নি, কাজেই ড্রয়িংরুমটা দেখে বোঝার উপায় নেই যে এখানে কারো শুভ বিবাহ সম্পন্ন হবে। কোন সাজসরঞ্জাম নেই, কেবল বুধুই হালকা সেজেছে। ড্রয়িংরুমে পৌঁছেই চোখ গেল সোফার দিকে। কালো পাঞ্জাবি পরা একটা ছেলে মাথা নিচু করে তার মুখ বরাবর বসে আছে। চেহারা দেখা যাচ্ছে না, সামান্য ঝুঁকলে হয়তো চেহারার গড়ন দেখা যাবে, কিন্তু লেজায় শায়েরি স্টাং হয়ে দাঁড়িয়ে থাকে। কিন্তু তার বুকের সঙ্গে সানগ্লাস ঝুলিয়ে রাখা, সেদিকেই দৃষ্টি গেল তার। তাকে দেখে শায়েরির ভ্রু কুঁচকে গেল। বর আজ তো লেকটে, বিয়ের দিন কেউ কালো পরে, দেখে মনে হচ্ছে বেটে শোক মিলাদের অনুষ্ঠানে আসছে। কিন্তু অদ্ভুত একটা ব্যাপার হলে লোকটাকে দেখার পর পরই শায়েরির মাথা ঘুরাতে লাগলে। এখনও চেহারা দেখেইনি, তার কেন যেন মনে হচ্ছে এটে কোন বুড়া লোক। চাচির কথা কি তবে ঠিক? এমনি মুহূর্তে খুব সুরেলা গলায় কেউ একজন বল, এই যে আমাদের বুমা চলে এসেছে। কথাতে কর্ণপাত হতেই তার গা বেয়ে হিমস্রোতপূর্ণ অনুভূতি বয়ে গেল। মাথা ঘুরানো বেড়ে গেল। কালো পাঞ্জাবি পরা লোকটা উঠে দাঁড়িয়ে সোজাসাপটা তার চোখে চোখ রাখলে। দুইজনের চোখাচোখি হতেই কালো পাঞ্জাবি পরিধানকারী স্মিত ভদ্রতাসূচক হাসি হাসেল। কিন্তু শায়েরি হতরম্ব হয়ে গেল তাকে দেখে, চিকিত হয়ে সামনের দাঁড়িয়ে থাকা ব্যক্তিটাকে দেখে। গলা শুকিয়ে আসলে, বিস্ময়ে মূর্তি বনে গেল সে। দৃষ্টি তার অবিন্যস্ত, চোখের সামনে সে এটে কাকে দেখছে। ওমাগে, এই ছেলেটা টিহির ভিতরে অভিনয় করে না? আহনাফ হাসান তার সামনে দাঁড়িয়ে আছে। ভাবতেই তার মাথা চরকির ন্যায় ঘুরতে লাগে, হাত ঘামে ভিজে উঠে। দুদুতো শুকনো ধোল গিলে ফেলে সে। এত বড় সেলিব্রিটি তার বাসায় কি করছে? মাথা ফঁকা হয়ে আসল তার। মস্তিষ্কের প্রতিটা নার্ভ এতই উত্তেজিত হয়ে উঠল সে দাঁড়িয়ে থাকা দায় তার জন্যে। আহনাফ হাসান নামক নায়ক সাবেহ তাকে উদ্দেশ্য করে ঠোঁট নাড়ালে, কিন্তু ঘাবড়ে যাওয়া, চমকে যাওয়া শায়েরির কানে কিছুই এসে পৌঁছাতে পারল না। এর আগেই সে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়তে ধরলে সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তি তার বলিষ্ঠ হাত দুটো দিয়ে বেশ শক্তপোক্তভাবে আঁকড়ে ধরে তাকে। উপস্থিত সবাই থবনে গেল। বিয়ের প্রধান আকর্ষণ হল বধূ। তার এই দশা দেখে সকলের জন্যই গুঞ্জন উঠে যায়। গেস্টদের মধ্যে একজন বলে উঠে, মেয়ের আবার কি হলে? আহনাফ হতরম্ব হয়ে যায়। এমন কিছু আশা করেনি সে মোটেও। এটা অপ্রত্যাশিত ছিল। তার এক বন্ধু এসে ফিতলে হেসে বলে, ভাবি তোরে দেখাই ফিট খাইছে। এই মেয়ে তোর সঙ্গে সংসার করবে কেমনে? তুই চুমা দিলেও তো ভাবি সেন্সলেস হবে রে।
আহনাফ দুই হাতে তাকে আঁকড়ে ধরে বিরক্তি প্রকাশ করল। ততক্ষণে অনেকেই শায়েরির কাছে আসতে আরম্ভ করল। হুট করে শায়েরি ধুলে পড়ে আহনাফের বুকের মাঝে। সে তির্যক দৃষ্টি নিবন্ধ করে তার অজ্ঞান হোনা বুয়ের দিকে। ক্ষণেই আহনাফ চিকিত উঠে এহেন কাণ্ডে। বিড়বিল করে বলে, ওহ ঘর! শেষমেশ বিয়ে করতে এসে বউ মারার কেসে ফাঁসব কিনা? মিডিয়ার যে শ্রী! নিশ্চয়ই কালকে নিউজে আসবে। বাসর করার আগেই জ্ঞান হারালেন জনপ্রিয় অভিনেতা ও গায়ক আহনাফ হাসানের স্ত্রী। আহনাফ এখনও একটা বৃহৎ আকারের ঘোরের জন্য বিরাজ করছে। সে বর্তমানে তার হবু বুয়ের বেডরুমের সামনে অবস্থান করছে। শায়েরি অজ্ঞান হওয়ার পরপরই তাকে সকলে মিলে রুমে এনে শুইয়ে দেয়। তার মামা নাকি ডাক্তার, এজন্য আর ডাক্তার ডাকা লাগেনি। তবে তার মা রুম থেকে সব পুরুষ মানুষকে বেরিয়ে যেতে বললে সে সুরসুর করে রুম থেকে বেরিয়ে এসেছে। ইতিমধ্যেই ছেলেপক্ষদের জন্য খাবারের আয়োজন শুরু করা হয়েছে। প্রথম ব্যাচ বেশ আড়েসি ভঙ্গিমায় খাওয়াদাওয়া সারছে। আহনাফ সেখান থেকে চোখ সরিয়ে নিল। রুমের সামনে এভাবে দাঁড়িয়ে থাকতেও তার বড় নির্বোধের মতো লাগছে। কিন্তু আবার নিংরুমে গিয়ে বসতে ইচ্ছা হচ্ছে না তার। হুট করে মেয়েটার কি হলে, অসুস্থ ছিল কি সে? এমনই সময় পান চিবুতে চিবুতে তার বন্ধু শিহাব এসে বলে, ভাবির কি অবস্থা দোস্ত? আহনাফ হালকা মিকে যাওয়া গলায় বলে, কি জানি, ভিতরে কি হচ্ছে জানি না। শিহাব কিছু বলবে তার আগেই আহনাফ বলে উঠে, দোস আমি কি খুব বেশি কুৎসিত? ভয়ঙ্কর দেখতে? পান চিবানো বন্ধ করে সে গম্ভীর গলায় বলে, শালা কি আবোল তাবোল বুকিস রে? তোর একটা অটোগ্রাফের জন্য মাইয়া গো লাইন লাগে আর কস তুই দেখতে ভালা না। আরও গল্প পড়তে আমাদের গ্রুপে জয়েন করুন। তাহলে ও এমনভাবে ধ্যান হারালো কেন? আমাকে দেখেই তো মেবি সেন্সলেস হয়ে পড়েছে। সে বলল, মনে হচ্ছে ভাবি তোর ডাই হার্ট ফ্যান। তোরে দেখা আর শীতে পারে নাই। আহনাফ হাতের ব্রেসলেট ঘুরাতে ঘুরাতে বলে, এমন তো নেয় ওর এই বিয়েতে কোন সমস্যা আছে? শিহাব বিরক্তি প্রকাশ করে বলে, আরে ধুর বেটা, তুই সবসময়ই 10 লাইন বেশি বুঝিস। তখনই ভেতর থেকে শায়েরি বাবা মাহিম সাহেব বেরিয়ে এলেন। আহনাফ তাকে দেখে স্মিত হেসে বলে, এখন কি অবস্থা? উনি চিন্তিত মুখে বলে উঠলেন, জ্ঞান ফিরেছে ওর। এত মানুষজন দেখে ঘাবড়ে গিয়েছিল। অসুস্থ ছিল কি? নাহ তো। আহনাফ আর মাথা ঘামাল না। সে ড্রয়িং রুমে তার আগের অবস্থানে ফিরে আসতেই তার মা ব্যতিব্যস্ততা দেখিয়ে বলে উঠে, দেখত কি ঘটে গেল? মেয়েটার বড় ধরনের কোন অসুখ নাই তো আবার? তখনই সোফার আরেক প্রান্তে বসা তাদেরই সঙ্গে আসা এক আত্মীয় বলে উঠে, ভাবি ঠিকঠাক মতো মেয়ের খোঁজ নিয়েছেন তো? কোন খারাপ রেকর্ড নাই তো? আজকালকার ছেলেমেয়েদের ভরসা নাই। এভাবে হুট করে অজ্ঞান হওয়া তো খারাপ লক্ষণ। প্রেগন্যাসিতে এমন হয়? মেয়েকে বমি করতে দেখেছেন কি? মেয়েটা আবার প্রেগ? তার কথা শেষ হওয়ার পূর্বে আহনাফ তার দিকে আবেগশূন্য দৃষ্টি নিক্ষেপ করল। সেই দৃষ্টির দিকে চেয়ে থেকে মহিলা থেমে যান। আহনাফও চোখ নামিয়ে নেয়। খানিক বাদেই তাড়াহুড়ো করে শায়েরির মা রুমে এসে বললেন, বিয়ের কার্যক্রম তাহলে আগেই? বুমা এখন কেমন আছে? মোটামুটি সুস্থ। এদি রুমেই বিয়ে পড়ানো হতো তাহলে ও আরও স্বস্তি বোধ করত। আহনাফ তার মাকে উত্তর দিতে না দিয়ে নিজ থেকে বলে, তাহলে তাই হোক। উনি কথার উল্টো পিঠে সামান্য হাসলেন। আহনাফ উঠে দাঁড়ানো এবং মাকে নিয়ে বেডরুমের উদ্দেশ্য পা বাড়ায়। সে যখন রুমটায় প্রবেশ করল তখন অস্বস্তি আর সংকোচে মাথা উঠিয়ে রাখতে পারছিল না সে। তার ব্যক্তিত্বের সঙ্গে মেলে না। মাথা উঁচিয়ে চলা তার স্বভাব, কিন্তু আজ আপাতত এই মুহূর্তে লজ্জায় তার মাথা উঁচানোর সাহস নেই। তারপর ও বেশ সাবধানতা অবলম্বন করে সে চোরা চোখে শায়েরির পানে তাকায়। মেয়েটাকে ঘিরে মহিলা মানুষের অভাব নেই। শায়েরিকে একজন মধ্যবয়সী মহিলা শরবত পান করাচ্ছে। আহনাফ বেড বরাবর থাকা সোফায় গা এলিয়ে বসে দ্রুত দৃষ্টি নত করে ফেলে এবং মোবাইলে সময় দেখে নেয়। অলমোস্ট 4টা বাজতে চললে। তার মা শায়েরির দিকে অগ্রসর হয়ে জিজ্ঞেস করলেন, মাম্মি এখন বেটার ফিল করছ? শায়েরি মুখে উত্তর না দিলেও মাথা ঝাঁকালে। তিনি হাসিমুখে ফিরে এলেন ছেলের পাশে বসে। উনি কাজী সাহেবকে ডাকার জন্য তাগদা দিলেন। অতঃপর 10 মিনিটের ব্যবধানে কাজী সাহেব এসে উপস্থিত হলেন এবং আগ্রহ নিয়ে বিয়ে পড়ানো শুরু করলেন। খানিক মুহূর্ত বাদেই তিনি বিয়ের কনেকে উদ্দেশ্যে বলেন, মা কবুল বলো। শায়েরি চুপচাপ বসেছিল। ভরাট কণ্ঠে কবুল বলার নির্দেশ উপেক্ষা করতে পারল না সে। নির্নিমেষভাবে কবুল শব্দটা উচ্চারণ করে। একইভাবে কাজী সাহেব আহনাফকে কবুল বলার জন্য তাড়া দেন। আহনাফ বিনা সময় অপচয় করে কবুল বলে দিল। কাজী যখন বললেন, আলহামদুলিল্লাহ, বিয়ে সম্পন্ন হলে, সেই মুহূর্তে তার কাছে মনে হলে বিয়ে করা খুব সহজ কাজ। সম্ভবত পৃথিবীর সবচেয়ে সহজ কাজ হল বিয়ে করা। স্বাক্ষর করার জন্য খাতে এগিয়ে দিলে সে সাইন করে দেয় বেশ সাবলীলভাবে।
দ্বিতীয়বারের মতো সে সময় দেখে নিয়ে এরপরে মায়ের সঙ্গে গম্ভীর গলায় কিছু কথাবার্তা সেলে রুম ত্যাগ করল। যাওয়ার পূর্ব মুহূর্তে অনন্ত একবার শায়েরির মুখমণ্ডল দেখার স্বাদ জাগলেও সেই স্বাদ অপূর্ণ রেখে সে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে পড়ে। শায়েরির নজরে সবটাই ধরা পড়েছে। সে তার যাওয়ার পানে নিষ্পলক চেয়ে থেকে মাকে খুঁজতে লাগে। প্রচণ্ড ক্ষুধা বোধ হচ্ছে তার। বিয়েটা হয়ে যাওয়ার পর বড় হালকা লাগছে তার নিজেকে। তার বিয়ে উপলক্ষে কয়েকজন ফ্রেন্ডের আসার কথা আছে। তারা কি আসবে? শায়েরি সকল সংকোচ একপাশে সরিয়ে রেখে রুমের বাইরে বের হলে ড্রয়িং রুম মেহমান দ্বারা গিজ পা রাখার ও জায়গা নেই। তবুও তাকে দেখে একজন এসে জায়গা করে দিল। ইতিমধ্যেই ড্রয়িং রুমে আর ডাইনিং রুম জুড়ে 3টা দল জুটে গেছে। সব ছোট ছোট বাচ্চারা এক দল হয়ে মেতে আছে লুকোচুরি খেলায়। অপরদিকে কম বয়সী ছেলেমেয়েরা ড্রয়িং রুমে পাটি বিছিয়ে ফ্লোরিং করে আড্ডা দিচ্ছে আর ডাইনিং রুমে সব মুরব্বীরা চেয়ার টেনে বসে কথা বলছেন। তার মা বাবাও সেখানে উপস্থিত। সে ড্রয়িং রুমের দলটির সঙ্গে মুহূর্তে মিশে গেল। তাদের সঙ্গে টুকটাক কথায় কথায় সময় অতিক্রম হয়ে কখন এশার আয়ান দিল সেদিকে মোটেও লক্ষ্য ছিল না কারে। আজান পরে যেতেই পুরুষরা নামাজের জন্য বেরিয়ে যায়। সেও তার রুমে এসে পড়ে পরনে তখনও বিয়ের শাড়ি। বিয়ের শাড়িতে বেশ কষ্ট হচ্ছে তার। শাড়িটা ভারী অনেক। মনে হচ্ছে এই ভারী জঞ্জাল থেকে সরালে স্বস্তি পাবে সে। তখনই তার আম্মু রুমে প্রবেশ করে বলে, রাতের খাবারের সব ব্যবস্থা করে ফেলেছি। আয় নামাজ পড়ে খেতে অয়। ওনারা কখন যাবে? রাতে খেয়ে যেতে বলেছে তোর বাবা। শাড়ি খুলে সালোয়ার কামিজ পরি। তার মা এক মুহূর্ত ভেবে বলেন, ঠিক আছে আমি আসছি। মায়ের অনুমতি পেতেই সে হাফ ছেড়ে বাঁচল যেন। দ্রুত ওয়াশরুমে চলে গেল চেঞ্জ করার জন্যে। ওয়াশরুমের ভেতর থেকেই সে গুটগাট আওয়াজ পাচ্ছিল। ব্যাপারটা আমলে না নিয়ে সে ওয়াশরুম থেকে বের হলে বের হওয়ার সঙ্গে সঙ্গে যেন সে পিলে চমকে উঠে। চোখের সামনে আহনাফ হাসান দাঁড়িয়ে বেশ মনোযোগ দিয়ে চার্জার সকেটে লাগানোর চেষ্টা করছেন। এদিকে তার মোটেও খেয়াল ছিল না। দরজা ঘুট করে খোলার শব্দে সে চিকিত দৃষ্টিতে তার পানে চায়। দুজনের চোখাচোখি হতেই শায়েরি ভীষণ বিব্রতবোধ করতে লাগে। তার মুখ ভেজায়। কপাল বেয়ে চুইয়ে চুইয়ে পানি পড়ে গলার সামন ভাগ ভিজে যাচ্ছে। ওড়নাটাও বিছানায় রাখে। বলতে গেল এই পরিস্থিতিতে সে মোটেও তার মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত ছিল না। শুকনো এক ঢোল গিলল সে। আহনাফ তাকে এভাবে দেখে নিজেও বিব্রত হলেও মুখে প্রকাশ না করে বলে, এখন কেমন আছো? এই 3টা শব্দ শুনেই শায়েরি শরীর বেয়ে মৃদু কম্পন বয়ে গেল। সে আমতামতা করে বলে, ভালে। আলহামদুলিল্লাহ। রেস্ট নিবে এখন? না, ডিনার করো। ওহো, আমিও ডিনার করিনি। শায়েরি ধরতে পারল না কেন সে আগ বাড়িয়ে নিজের না খেয়ে থাকার বলছে। সে যথাসম্ভব স্বাভাবিক থেকে টাওয়াল দিয়ে মুখ মুছে ওড়না গায়ে জুড়িয়ে নিল। সামনে থাকা ব্যক্তিটিকে এক মুহূর্তের জন্য বুঝতে দিল না যে সে তার ভক্ত। শায়েরির এই সময় মনে হচ্ছে সে যদি জেনে যায় তার উপর ক্লাস 7 থেকে শায়েরি ক্রাশ খেয়ে বসে আছে তাহলে সে লজ্জায় তাকে মুখ দেখাতে পারবে না। মানুষটা নিশ্চয়ই হাসবে তার উপর, তার নির্বোধতার উপর। তারপরও সে নম্র সুরে বলে, আসুন খেতে যাই। তার কথা শুনে যেন সে খানিকটা বিমি হয়ে পড়ে স্পষ্ট ভাষায় বলল, চলে। শায়েরি রুমের বাইরে যেতে ধরলে সে ধারালো কণ্ঠে বলে, একটু থামো তো। শায়েরির পাজরা সঙ্গে সঙ্গে থেমে যায়। আহনাফ তার সামনে এসে দাঁড়াতেই তার গা থেকে ভাকভক করে নামিদামি পারফিউমের গন্ধ নাকে এসে ধাক্কা খেল। শায়েরি অবিন্যস্ত দৃষ্টিতে তার দিকে তাকাচ্ছে তো আরেকবার দরজার দিকে তাকাচ্ছে। কিন্তু আহনাফের দৃষ্টি যেন প্রশান্ত সাগরের ন্যায় স্থির, প্রশান্ত কিন্তু গভীর। গভীর সেই বাদামি মুনিজোড়ার দিকে শায়েরি 10 সেকেন্ডও তাকিয়ে থাকতে পারছে না। আতঙ্কা তার হাতটা শায়েরির নাকে এসে পৌঁছে গেল। তার হাতের ছোঁয়ায় সম্ভবত ইলেকট্রন প্রভাব হচ্ছিল, যার দরুন শায়েরির গা বেয়ে বিদ্যুতের কম্পনের ন্যায় কিছুটা ছট করে লাগলে সে আরও একটু নাকে দলা দিয়ে কি জানি মুছলে। শায়েরি একদম স্তব্ধ রিল। মুখ দিয়ে টু আওয়াজ করল না যেন বোবাসে। কিন্তু আপনাআপনি তার চোখ বন্ধ হয়ে যায়। আহনাফ বলে উঠে, মুখ ধোনার সময় চোখের কাজল লেপটে গিয়ে নাকের গায়ে গিয়ে ভরেছিল। সেটাই মুছে দিলাম। বাই দেয়াওয়ে, তুমি কি ভয় পেয়েছিলে? না তো। ও, আমি আরও ভাবলাম ভয় পেয়ে গেছ। ভয় কেন পাব? আপনি কি বাঘ যে খেয়ে ফেলবেন? আহনাফ একথা শুনে সামান্য শব্দ করে হেসে বলে, অবশ্যই আমি বাঘ, পিওর রয়্যাল বেঙ্গল টাইগার। খাওনার টেবিলে প্রচুর হৈহুল্লোড় চলছে। সবার মুখে তোখে আনন্দের ছপ। আহনাফ শায়েরি ডাইনিং টেবিলে এসে বসতেই শায়েরির কাজিন বাহিনীর দল তাদের 2 জনকে ঘিরে ধরল। আহনাফ শায়েরির বিপরীতে বসতে চাইলেও তা আর হলে না। তার কাজিনরা বাধ্য করে তাকে শায়েরির পাশের চেয়ারে বসিয়ে দিল।
পাশাপাশি বসতেই যে শায়েরি মিয়ে গেল তা দিব্যেই টের পাচ্ছে আহনাফ। মেয়েটা তার সঙ্গে বেশ আনকমফোর্ট তা বুঝে ফেলেছে। কিন্তু এতগুলা মানুষের সামনে তো আর উঠে অন্য কোথাও বসা যায় না। ভর দৃষ্টিকটু দেখাবে বিষয়টে। দুইজনের সামনেই খাবার চলে আসলে। দুপুরে আহনাফ ঠিকঠাক মতো খাওয়ার টাইম পায়নি। হুলুস্থুলের মধ্যে আরাম করে নিজের বিয়ের খাওয়াই খেতে পারেনি সে। বিরিয়ানি, রোস্ট, খাসির রেজালা, আলুর চপ, কাবাব, বোরহানি, জর্দা পোলাও, ফিরনি পরিবেশন করা হয়েছে তাদের সামনে। আহনাফ বেশিরভাগ সময়ই ডায়েটে থাকে। কিন্তু আজ বিয়ে উপলক্ষে ডায়েট হতে একদিনের ছুটি নিয়েছে সে। তাদের প্লেটে খাবার তুলে দেওয়া হলে যেই না শায়েরি নিজের মুখে খাবার তুলবে অমনি তার কাজিনরা এমন জোরে চিৎকার দিল যেন ঘরে আগুন লেগে গেছে। শায়েরি এক প্রকার ভরকে গেল। ততক্ষণাৎ তার কাজিনের দিকে তাকালে তারা অরেশি দুষ্ট ভঙ্গিতে বলে, বিয়ের পর নিজ হাতে নিজে খাওয়া ধর অপরাধ। একে অপরকে খাইয়ে দিতে হবে। তার এক কাজিন বলে উঠে, দুলাভাইয়ের কাছ থেকে হাত ধোনা টাকাও আদায় করতে হবে কিন্তু। শায়েরির তো নাস্তানাবুদ অবস্থা। সে মরে গেলেও সামনে থাকা ব্যক্তিটিকে মুখে তুলে খাইয়ে দিতে পারবে না। না মানে না, এটা অসম্ভব তার পক্ষে। কিন্তু কাজিনদের জোড়াজুড়িতে সে পেরে উঠতে পারল না। নিজেকে পরাজিত সৈনিক ভাবতে লাগে সে। অতঃপর হাতে একটা কাঁটা চামচ তুলে নিয়ে সম্পূর্ণ একটা কাবাব তুলে নিয়ে মুহূর্তের মধ্যে আহনাফের মুখে পুরে দিল। কাজটা এত দ্রুত ঘটনে যে আহনাফ বোকা বনে গেল। চামচ সহ কাবাব মুখে তুলে নিয়ে বসে থাকলে। কাবারের সাইজটা মোটেও ক্ষুদ্র ছিল না। ভালোই মোটা তাজা সাইজের একটা সম্পূর্ণ কাবাব মুখে পুরে ফেলে সে ভীষণ বিপাকে পড়ে যায়। মনে মনে শায়েরিকে বোকা মেয়ে বলে বকাও দিল সে। এত বড় একটা পিস কেউ একবারে খাওয়ায়? শায়েরির কি দান মনে হয়? মুখের খাবারটা কোনমতে চিবিয়ে গিলে ফেলে এক টোক পানি খেয়ে স্বস্তি বোধ করেছে। এবার তার পালা, সেও শায়েরিকে এক প্রকার শায়েস্তা করার জন্য চামচে কাবাব তুলে নিল। এবার সে বুঝবে পুরা একটা কাবাব একবারে খাওয়া কটে কঠিন কিন্তু তার ইচ্ছায় ভাটে দিল শায়েরির কাজিনরে। আহনাফকে হাত দিয়ে খাইয়ে দিতে হবে। এটাই তাদের দাবি। চামচ দিয়ে না খাওয়ালে তারা হাত কিভাবে ধোনাবে? আর হাত না ধোয়ালে হাত ধোয়া টাকাও পাবে না। দুলাভাইকে হাত দিয়ে পোলাও রোস্ট মেখে খাওয়াতে হবে। তাদের যুক্তি শুনে আহনাফ মিটমিট করে হেসে এক পলক শায়েরির দিকে তাকায়। মেয়েটা লজ্জায় ইতিমধ্যে লাল হয়ে গেছে। সে গাল দুটোতে লালব আভা ফুটে উঠেছে। আহনাফ মুগ্ধ না হয়ে পারল না। কি স্নিগ্ধ চেহারা মেয়েটার! টেনা টেনা চোখ, নেত্রপল্লব বেশ ভারী, গালগুলো বেশ ফোলা। মিডিয়া জগতে এমন ফোলা গাল থাকে না কারে। কিন্তু আহনাফের মধ্যে হচ্ছে ফোলা গালের মধ্যে একটা আদুরে ভাব আছে। গাল দুটোয় শুধু আদরি করতে মন চায়। সে পুনরায় মুচকি হেসে খাওয়ার প্লেটে হাত গুজল। এরপর মিনিট দুই পোলাও আর রোস্ট নিয়ে যুদ্ধ করে এক লোকমা খাবার তুলে নিয়ে শায়েরির পানে তাকাতেই তার বিরক্তির সীমা থাকল না। মেয়েটা এত অসামাজিক কেন? প্রতি পদে তাকে আপাদমস্তক করাই যেন তার প্রধান লক্ষ্য হুধ। শায়েরি ঘাড় সামান্য বাকিয়ে অন্যদিকে মুখ ফিরে আছে। আহনাফ হালকা কাশলে তাও তার ভাবান্তর নেই। মুখ ফিরে তার দিকে তাকাল না, কিন্তু মৃত্যু কেঁপে উঠে। শায়েরির এহেন বাচ্চামো কাণ্ডে তার কাজিনরাই হেসে দিল। আহনাফ হাসতে গিয়েও সৌজন্য বজায় রেখে হাসি চেপে রাখলে। এরপর নম্রতা বজায় রেখেই আস্তে করে বলে, তাকাও এদিকে। এরকম গল্প ফ্রিতেই পড়তে প্লে স্টোর থেকে গল্প বাজার অ্যাপ ইনস্টল করুন। নাহলে এখানে ক্লিক করুন। যে গল্প শুধু ওই অ্যাপে পাবেন আর কোথাও পাবেন না। যারা এখান থেকে গল্প পড়েন তারা সবাই গল্প বাজার অ্যাপ ইনস্টল করুন। শায়েরি সঙ্গে সঙ্গে তাকালো তার পানে। বেচারির দৃষ্টি এক জায়গায় স্থির নেই। এদিক ওদিক তাকাচ্ছে বারংবার। ধ্যান আহনাফের দিকে তাকিয়ে থাকলে মেয়েটাকে শুলে চড়ানো হবে। সে তার মুখের সামনে খাবার আনলেও শায়েরির খাবারটুকু মুখে তুলে নিতে বেশ জোরতা কাজ করছিল। বহু কষ্ট খাবার খাওয়ার জন্য মুখ খুলতেই আহনাফের শান্ত, সুস্থির, বাদামি দৃষ্টিজোড়ার সম্মুখীন হতে হয়, যার দরুন তার পুনরায় মাথা ধরানো বেরাম মাথা চারা দিয়ে উঠে। দ্বিতীয়বার ওই সর্বনাশে চোখ জোড়ার দিকে সে তাকালো। নাশরির জুড়ে ক্রমশ অস্থিরতা এসে ঘূর্ণিঝড় পাকাচ্ছে যেন। নার্ভাসনেসের জন্য তার দ্বারা মস্ত বড় এক ভুল হয়ে যায়। সে ভুলে আহনাফের হাতের আনুলে কামড় বসিয়ে দেয়। আহনাফ ব্যথা অনুভব করলেও সেই ব্যথা দাঁতে দাঁত চেপে সেয়ে যায়। মুখে শব্দ করা থেকে বিরত থাকলেও তার চোখমুখের ভাবভঙ্গি দেখে শায়েরি বুঝে যায় সে ভীষণ ব্যথা পেয়েছে। শায়েরি মুখে খাবার নিয়েই নিজের কাজে নিজেই হতদম্ব হয়ে যায়। এদিকে উনি দ্রুত হাত সরিয়ে এনে বিড়বিড় করে বলে, সবার সামনেই লাভবাইট দিয়ে দিয়ে হাতের আনুলটা শেষ করে দিলে। তার মুখ থেকে এমন কিছু শোনার পর শায়েরির মনে হচ্ছে মাটি ফক হয়ে যাক আর সে সেই গর্তে মুখ লুকাক। কি লজ্জাজনক পরিস্থিতি তার জন্য এটে।
একবার খাওয়ানোর পর তো তার কাজিনরা ক্ষান্ত হলে না। তারা হে হে করে বলে, একবার খাওয়ালে হবে না, মিনিমাম 3 বার খাইয়ে দিতে হবে। আহনাফ এবারে এক গাল হাসলে। এরপর শায়েরিকে উদ্দেশ্য করে লোভে যে বলেন, এবারে দোহাই লাগে আর লাভবাইট দিও না, বেশি ভালোবাসা শব্দ হবে না, বদহদম হলে বিপদ। শায়েরি লজ্জায় নজানু হয়ে পড়ে, ছুট লাগিয়ে পালিয়ে যেতে মন চাচ্ছে। তাকে খাইয়ে দেওয়ার পর আহনাফকে 5,000 টাকা হাত ধোয়ানোর জন্য পকেট থেকে বের করতে হলে, খাওয়ানোর পর্ব সমাপ্ত হলে তাদের দুজনকে ড্রয়িং রুমে এনে বসিয়ে দেওয়া হলে। এসময় আশেপাশে তার কাজিনদের পাওয়া যাচ্ছিল না। তারা শায়েরির রুমটা সাজানোতে ভীষণ ব্যস্ত। দুইজন পাশাপাশি অবস্থান করলেও কারো মুখে বাক নেই। দুইদিনই চুপ, চারপাশে পিনপতন নির্বতা। শায়েরির হাত বারবার ঘেমে ভিজে উঠছে। আহনাফ ফোন চালাচ্ছিল। প্রায় আধ ঘণ্টা পর সে বলে উঠে, আমি জানতাম মেয়েরা 2 মিনিট কথা না বলে থাকতে পারে না, বাট তুমি আমার ধারণা পাল্টে দিলে। আমি আর 10টা মেয়ের মতো নি। আমি সাধারণ হলেও আমার মধ্যে কিছু অসাধারণ ব্যাপার আছে। যেমন, উদাহরণস্বরূপ যে কোনো কিছু বলবে সেই উদাহরণ শায়েরির মাথায় আসল না। আসলে তার মধ্যে কোন অসাধারণ গুণ নেই। না সে গান পারে, না আবৃত্তি, বরং সামনে থাকা মানুষটার পা থেকে চুল সবটাই বুঝি অসাধারণ। কথা কি সুন্দরভাবে বলেছে। শায়েরি মুখ ভার করে বলল, আসলে আমার মধ্যে কোন অসাধারণ গুণ নেই, আমি একটা বেগুন। তার কথা শুনে আহনাফ মুখ ঘুরিয়ে হালকা হাসেল। শায়েরি বলে উঠে, তবে আমার একটা বিশেষ স্বপ্ন আছে। সবাই যেখানে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য ছুটছে সেখানে আমি আকাশে উড়তে চাই, বাংলার আকাশে প্লেন চালাতে চাই। হৃদয়হীনা পর্ব 2, মানে এয়ারফোর্স অফিসার হতে চাই। আহনাফ প্রথম দিকে তার কথাগুলোকে আমলে না নিলেও শেষ বাক্যটা কর্ণপাত করার সঙ্গে সঙ্গে তার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালে। মেয়েটাকে বেশ সূক্ষ্মভাবে অবলোকন করতে লাগলে এবং তার কাছে মনে হলে মেয়েটা আসলে বড্ড অসাধারণ। শায়েরিকে উদ্দেশ্য করে সে বলে উঠে, তোমার এইম ইন লাইফটা খুবই চমৎকার শায়েরি। এই প্রথম শায়েরি নামটা জোরে শব্দ করে উচ্চারণ করল সে। কেমন ভালো লাগা ছেয়ে গেল তার মন জুড়ে। সে থেমে থেকে বলে, তবে লক্ষ্য পৌঁছাতে হলে ডিটারমাইন্ড থাকতে হবে কিন্তু। শায়েরি নিভে যাওয়া গলায় বলে, ডিটারমাইন্ড তো আছি। বেশ তাহলে, বেস্ট অফ লাক। শায়েরি তার দিকে কেমন অদ্ভুত চোখে তাকালে। তার কাছে মনে হলে সে বর্ষর কোন অপরাধ করে ফেলেছে, কিন্তু কি অপরাধ করেছে তা অজানা। শায়েরি উঠে দাঁড়িয়ে বলে, আপনার জন্য আমার স্বপ্নটা কাচের মতো হেনে গুড়গুড় হয়ে গেল। আমি কি করলাম? কিছুই তো বুঝতে পারছি না। শায়েরি আর দালানে না, চোখ ভিদে উঠল তার। সদ্য স্বপ্ন ভেঙে যাওয়ার আঘাতটা ফের মনের দরজায় করঘাত করা শুরু করতেই চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। সে গটগট করে হাঁটা দেয় অন্যদিকে। মাত্র যার প্রতিটা কাজে সে মুগ্ধ হচ্ছিল, এখন তাকেই শায়েরির বিরক্তির কারণ মনে হচ্ছে। ঘৃণা করতে ইচ্ছা করছে তাকে। আহনাফ তার চোখে জল দেখে চিকিত দৃষ্টিতে তার যাওয়ার পানে চেয়ে থাকে এবং বিড়বিড় করে বলে, ভারী অদ্ভুত তো তুমি। শায়েরি বারান্দায় এসে দাঁড়িয়ে আছে। বারান্দা থেকে বেরিয়ে আসার নামগন্ধ তার মধ্যে নেই। সে নিষ্পলক চাউনিতে বাইরের দৃশ্য দেখায় ব্যস্ত। নিকষ আঁধারে তার মনটা বিষণ্ণতায় ছেয়ে যাচ্ছে। প্রচণ্ড উদাসীনতা মনের মধ্যে কুণ্ডলি পাকাচ্ছে। এমন সময় তার রুমে কারো পদচারণ ঘটে। সে বারান্দা থেকেই সম্পূর্ণ ব্যাপারটা ঠাউর করে ফেলে। যে ব্যক্তি রুমে এসেছে সে বেশ দ্বিধায় ভুগছে। রুমে ঢুকেই ফোন চার্জে দিয়ে একবার বারান্দায় উকিঝুঁকি মেরে বাথরুমে গিয়ে ঢুকে। দরজা লাগানোর আওয়াজ শায়েরি বারান্দায় থেকে স্পষ্ট শুনতে পেল। সে গুটি গুটি পায়ে রুমে এসে দাঁড়ালে। মনটা অশান্ত হয়ে আছে তার। রুমে এসে দাঁড়াতেই এই রুমটার সাজসজ্জা চোখে এড়ানো না। তার কাজিনরা বেশ সুন্দর করেই রুমটা সাজিয়ে দিয়েছে। সাদা গোলাপ দিয়ে সম্পূর্ণ রুমটা সাজানো হলে বেডকভারে লাল গোলাপের পঁপড়ি ছড়িয়ে ছিটিয়ে রাখা। মাঝে সার্কেল একে S+A ও লেখা। নেটে দেখামাত্র লজ্জায় সে সিটিয়ে যায়। শর্মে মাথা উঁচু করে রাখতে পারছে না সে। একবার মনে হলে ফের বারান্দায় চলে যাবে। যেই না পা এগাবে অমনি খট করে বাথরুমের দরজা খুলে গেল। পুনরায় তারা সম্মুখীন হল একে অপরের। চোখে চোখ পড়তেই শায়েরির জড়তা দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি পেল। আহনাফের মুখহাত ভেজা। বোঝাই যাচ্ছে বেচারার শীতে মরিমরি অবস্থা। হাত ধুতে গিয়ে সে নিজের শার্টটাও আংশিক ভিজিয়ে ফেলেছে। শায়েরি চেয়ারে ঝুলে থাকা তোয়ালেটা হাতে নিয়ে তার দিকে এগিয়ে দিল। আহনাফ তা চটজলদি হাতে তুলে নিতে গিয়ে শায়েরির হাতের সঙ্গে তার হাতটা লেগে গেল। মুহূর্তের মধ্যে শায়েরি পিলে চমকে উঠে। দুজনের চোখাচোখি হল একবার। এরপর নির্বেই আহনাফ হাতমুখ মুছে টাওয়ালখানা তাকে ফেরত দিয়ে বলে,
আমি ভাবলাম তুমি ঘুমিয়ে পড়েছ। না, ঘুমাইনি। তাই তো দেখছি। এসো বসি, আজ অনেকক্ষণ তোমার সাথে গল্প করব। আহনাফ বিছানায় গিয়ে বসে পড়ল। এরপর নিজ থেকেই বলা শুরু করল, তুমি কি কোন কারণে আমার উপর রেগে আছো? এ প্রশ্নে সামান্য ভরকালো যেন শায়েরি। সে রাসভারী কণ্ঠে বলে, না, তা ঠিক। রাগ করার মতো আমাদের সম্পর্কটা এখনও মজবুত হয়নি। শরীর কি এখনও খারাপ? না, আমি একদম ঠিক আছি। মন খারাপ তাহলে? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে শায়েরি বিপাকে পড়ে যায়। আসলেই কি তার মন খারাপ নে? আবারও তার উদ্দেশ্য প্রশ্ন না হলে তাহলে ধরে নিব যেমন খারাপ তোমার। হ্যাঁ। আহনাফ গা এলিয়ে বসে খুব আন্তরিকতার সঙ্গে বলল, মন খারাপ থাকা ভালো না। আমার কাছে মন ভালো করার কিছু টেকনিক আছে, শুনবে? এদিও বা শায়েরির খুব জানতে ইচ্ছা হচ্ছিল কি সেই টেকনিকগুলো, কিন্তু নিজের ইচ্ছাকে দমিয়ে রেখে বলে, উহু, দূরে দাঁড়িয়ে আছো কেন? এসো পাশে এসে বস। দূর থেকে গল্প আর ভালোবাসা ধমে না। ভালোবাসা শব্দটা কর্ণকুহরে পৌঁছানো মাত্র শায়েরির বুক কেঁপে উঠে। কেমন অস্বস্তি এসে ভিন জমালো মনের অন্দরমহলে। সে ধীর পায়ে এসে তার মুখোমুখি বসল। আহনাফ হালকা হেসে বলে, তুমি নিজের সম্পর্কে কিছু বলোয়? থুনি আমি? আমার নিজের সম্পর্কে বলার কিছু নেই। ছোটবেলা থেকে স্কুল জালাসা আর সন্ধ্যাবেলায় পড়তে বসতে বসতে সময় গড়িয়ে গেল। তবে একটা বিশেষ গল্প আছে। ক্লাস 5-এ থাকতে স্কুলের সিঁড়ি থেকে পড়ে গিয়ে পা ভেঙে গিয়েছিল। এছাড়া আমার নিজের আর কোন গল্প নেই। আইসি, আমার জীবনটা কিন্তু তোমার জীবনের মতো এত সুন্দর, সিকিউর, গোছালো ছিল না। প্রথম থেকেই বট অগোছালো আমার জীবন। এক জীবনে 4বার স্কুল বদলেছি। ক্লাস 6 পর্যন্ত গ্রামেই ছিলাম। এরপর 2 বছর নানা বাসায় রাজশাহীতে। তারপর ঢাকায় আসলাম। ঢাকা শহরটা প্রথম দিকে আমার কাছে বিষাক্ত লাগত। এবারে শায়েরি তার কথা বেশ মনোযোগ দিয়ে শুনতে লাগলে। এত বড় সেলিব্রিটির জীবন কাহিনী কে না শুনতে চাইবে? আহনাফ হালকা উষ্ণ কিন্তু উদাসীন গলায় বলে, ষষ্ঠ শ্রেণীতে থাকতে বাবা ব্রেইন স্ট্রোক করে মারা যান। এরপর দুনিয়া চিনতে লাগলাম আমরা মাছেলে। এতকাল একটা সুরক্ষিত ঝিনুক যেন আমাদের খোলাস দিয়ে আবৃত করে রেখেছিল। হুট করে খোলাস ভেঙে গেল। আমাদের উপর দিয়ে ভয়ঙ্কর ঝড়ঝাপটে বিতে লাগলে। নিজের চাচারা ভিটে মাটি ছাড়তে বাধ্য করল। এরপর মা আমাকে নিয়ে নানু বাড়ি আসল। সেখানেও সমস্যা। 2 মামা জায়গা, সম্পত্তি ভাগ করে নিজের মতো সংসার করছেন। এরকম গল্প ফ্রিতেই পড়তে প্লে স্টোর থেকে গল্প বাজার অ্যাপ ইনস্টল করুন নাহানে। এখানে ক্লিক করুন যে গল্প শুধু ওই অ্যাপে পাবেন আর কোথাও পাবেন না। যারা এখান থেকে গল্প পড়েন তারা সবাই গল্প বাজার অ্যাপ ইনস্টল করুন। তাদের ঘরে আমাদের জায়গা নেই। তবুও 2 বছর মা আমাকে নিয়ে সেখানেই মাটি কামলে পড়ে থাকেল। এক সময় অসুস্থ হয়ে আমাকে নিয়ে ঢাকা চলে আসে। ঢাকা আসলেই কি সব সমাধান হয়? ঢাকায় তো আর টাকার গাছ নেই। বরং এখানে বুঝি নিঃশ্বাস ফেলার জন্য ভ্যাট দিতে হয়। দুর্দশায় কাটতে থাকে দিন। বস্তির মতো একটা বাসায় সাবলেট হিসেবে ভাড়া থাকতে শুরু করি। মা আমাকে একটা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে দেন। বলতে বাধ্য, আমার মা একজন সংগ্রামী মহিলা। কোন ঝুড়ি তাকে উড়িয়ে দিতে পারেনি। শায়েরি মৃদু গলায় বলে, আর শুনতে ইচ্ছে করছে না। বাদ দিন। আহনাফ উঠে দাঁড়ালো এবং নিজের ফোন চার্জার থেকে খুলে ফেলে বারান্দায় চলে যায়। শায়েরি চুপচাপ বসে আছে। আহনাফের চোখে জল দেখে সে হতবিহ্বল। একটা মানুষ এত নরম মনের কিভাবে হতে পারে? এইটুকু বলতেই কাঁদতে হবে। শায়েরি তখন দিব্যেই চোখ তুলে না তাকিয়ে ঠের পাচ্ছিল মানুষটা করছে। চোখে পানি তার। ওই মুহূর্তে তার বুকটা হুহু করে উঠে। বট মায়ে লাগছে সদ্য স্বামী হোনা মানুষটার জন্য তার। শায়েরি টিহিতে আহনাফের এক ইন্টারভিউতে শুনেছিল যে তার শেষ কেশর মোটেও সুন্দর কাটেনি। কিন্তু আজ সরাসরি তার মুখে শুনে খুব খারাপ লাগছে। নিজের বুকটাও ভারধার লাগছে। কেন যেন ওনার চোখের কান্না তার অসহ্য লাগছিল। সে উঠে বাথরুমে গেল এবং চোখে মুখে পানির ছিটা দিল। কাপড় চেঞ্জ করে বাথরুম থেকে ফেরত এসেছে একদম বিড়াল ছানার মতো বিনা শব্দে। বারান্দার দিকে যেতেই চিকিতে উঠে। আহনাফ দেয়ালে ঠেস দিয়ে সিগারেট ফুঁকছে। তা দেখে শায়েরির মনে হোস্ট খাওয়ার মতো অবস্থায়। এরকম একটা কল্পনা সে ক্লাস 8-এ থাকতে দেখত যে আহনাফ হাসানের সঙ্গে তার বিয়ে হবে। দুজনের একটা বাবু হবে। এখন ভাবতেই তার লজ্জায় মুখশ্রীতে লালাভ আভা ছেয়ে যাচ্ছে। এত ছেলে মানুষ কেন ছিল সে? হুট করে তার মাথায় একটা চিন্তা হামাগুড়ি দিতে লাগল। আহনাফ হাসান তার মতো সাধারণ একটা মেয়ের খোঁজ কিভাবে পেল? আর এত মেয়ের মধ্যে থেকে তাকেই বা কেন এত সাদামাটে ভাবে বিয়ে করল? উত্তর জানা নেই তার। সে যে নিঃশব্দে আহনাফের পাশে দাঁড়িয়ে আছে এটা বোধহয় এখনও সে খেয়াল করেনি।
তাই তো বিনা সংকটে একধানে সিগারেটে সুকটান দিয়েই যাচ্ছে। অয়েস করে টান মেরে পিছে ঘুরতেই পুনরায় দুইজনের সাক্ষাৎকার ঘটে। এতে যেন বেশ বিব্রত বোধ করতে লাগে আহনাফ। সে বুঝে পাচ্ছে না যে এইরকম সিচুয়েশনে কি করবে। হাত থেকে সিগারেট ফেলে দিয়ে পা দিয়ে পিষে সিগারেটের জ্বলন্ত আগুন নেভাবে, তাতেও বিপত্তি ঘটলে। সিগারেট ব্যাটা এত ঘর তেরা যে নিভতেই চাচ্ছে না। তার কান কারখানা দেখে শায়েরি শব্দ করে খিলখিল করে হেসে ফেলে। খিলখিল করে হাসির শব্দে আহনাফ মাথা তুলে তাকাতেই একটা বর্ষণ হুমড়ি খায় শায়েরির হাসিমাখা মুখ দেখে। তার মনে অদ্ভুত প্রশান্তি খেলে যায়। শায়েরির পরনে গোলাপি ফুলের কাজ করা একটা সুতির শাড়ি, চুলগুলো পেছনের দিকে দিয়ে খোলা রাখলেও শীতের মৃদু বাতাসে উলাউরি করছে। চাঁদের ঝলমলে আলোয় মেয়েটাকে অদ্ভুত সুন্দর লাগছে, তা বর্ণনা করা আহনাফের মতো মানুষের জন্য দুষ্কর। কোন কবি শায়েরিকে এই অবস্থায় দেখলে নিশ্চয়ই কবিতা লিখত পাতায় পাতায়। আহনাফ খুব সাহস করে শায়েরির গাল ছুঁয়ে দেওয়ার জন্য হাত বাড়ালে শায়েরি সরে এসে পেছন দিকে মুখ করে রুমে ফেরত যায়। হৃদয়হীনা পর্ব ৩ না দেখে আহনাফ কবি হওয়ার বৃথা চেষ্টা করে বলে, এই যে হরিণী তোখের কন্যা, এত হৃদয়হীনা কেন তুমি গোয়ে? বুকে দহন জ্বালিয়ে দিয়ে কোন চাঁদের দেশে পালাও গো? কি হতো একটু ছুঁয়ে দেওয়ার অনুমতি দিলে? এত হৃদয়হীনা কেন তুমি গোয়ে? শায়েরি বারান্দা থেকে ছুট লাগিয়ে এসে বিছানায় কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়েছে। আহনাফের ওইরকম দৃষ্টি দেখেই সে ঠাউর করে ফেলে যে ছেলেটা ঘোরের মধ্যে পড়ে গেছে। ঘোরের মধ্যে পড়ে মানুষ অনেক ভুলভাল কাজ করে বসে। মানুষটা তার মায়াজালে আবদ্ধ হচ্ছে। পায়ের আওয়াজ কানে আসতেই সে কম্বল শক্ত করে চেপে ধরে ঘুমিয়ে পড়ার ভান ধরে। শায়েরি ঘুমিয়ে গেলে প্রশ্নটা করেও আহনাফ জুৎসুই জবাব না পেয়ে সে হতাশ হয়ে চুপচাপ তার পাশে এসে শুয়ে পড়ে। অনেক অপ্রকাশিত কথা না বলেই সে নিভৃতে শায়েরির পাশে শুতেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে বেশ দেরি করে উঠে শায়েরি। ঘুম থেকে উঠে পাশের জায়গাতে ফকা দেখে হতচিয়ে যায় সে। চোখ বুলিয়ে বাথরুমটা দেখলে বাথরুমেও কেউ নেই। দুশ্চিন্তায় তার কপালে ভাঁজ পড়ে গেল। উঠে দাঁড়াতেই ড্রেসিং টেবিলের উপর একটা ছোট সাদা কাগজ দেখলে সে। সদ্য ঘুম থেকে উঠা শায়েরির মাথায় যেন বাজ ভেঙে পড়ল। সে হুড়মুড়িয়ে টেবিলের সামনে গিয়ে দাঁড়ালে। কাগজটা হাতে নিতেই কেমন শুভ্র অনুভূতি জাগ্রত হলে মনের অন্দরমহলে। তার কাছে এই সামান্য কাগজের টুকরোটুকুকে খুব মূল্যবান জিনিস বলে মনে হচ্ছে। কাগজে লেখা খুলে দেখার আগেই সে দিব্যেই টের পাচ্ছে এটা আহনাফ তার জন্য লিখেছে। সে লেখাটা পড়ল না। খুব যত্নে আলমারিতে ঢুকিয়ে রাখল। কেন রাখলে সে জানে না, কিন্তু খুলল না সে। অনেকক্ষণ চিঠিটার দিকে তাকিয়ে থেকে এরপর গোসল নিতে বাথরুমে গেল। একটা সালোয়ার কামিজ পরে সে রুম থেকে খুব স্বাভাবিকভাবে বের হলে এবং সঙ্গে সঙ্গে মনে পড়ল তার একটা অসাধারণ গুণ হলে সে খুব দ্রুত মানুষকে ভড়কে দিতে পারে। দারুণ অভিনয় পারে সে। এই যেমন কাল সাড়েটা রাত সে ঘুমানোর অভিনয় করেছে, অথচ ফেমাস অভিনেতা তার সূক্ষ্ম অভিনয়টুকু ধরতে পারেনি। সে সত্যি ঘুমিয়ে পড়েছে ভেবে নিয়ে সারাটা রাত বেচারা অস্বস্তি নিয়ে কাটিয়েছে। ভোরে যখন আহনাফ ঘুম থেকে উঠল তখনও টের পেয়েছিল শায়েরি, কিন্তু সারারাত জেগে থাকার জন্য ওই সময়ে সে কীভাবে যেন ঘুমিয়ে পড়ে। আরও গল্প পড়তে আমাদের গ্রুপে জয়েন করুন। ডাইনিং টেবিলে অনেকেই বসে নাশতা খাচ্ছে। মেহমানের মধ্যে অনেকেই আজকেও এই বাসায় আছেন। শায়েরি খাওয়ার টেবিলে এসে বসলে। 2 ধরনের নাশতা বানানো হয়েছে, পাতলা খিচুড়ি আর পিঁয়াজমরিচ দিয়ে ভাজা ডিম এবং পরোটা সবজি। শায়েরি বিনা সংকোচে পরোটা পাতে তুলে নিয়ে খাওয়া শুরু করল। তাকে দেখে বোঝার উপায় নেই সে নতুন বউ। শায়েরির মা রান্নাঘর থেকে বের হয়ে হতভম্ব হয়ে তাকে উদ্দেশ্য করে প্রশ্ন করে, আহনাফ কোথায়? তুই একা নাস্তা খাচ্ছিস কেন? ওকে ডেকে আন। মানে তোর কারবার দেখে আমি অবাক না হয়ে পারছি না। শায়েরি প্লেটে একটা ডিম ভাজি তুলে নিয়ে বলল, উনি চলে গেছে আম্মু। কখন গেল? স্কালেই। প্রশ্নের উত্তর দিতেই শায়েরি চমকে উঠে। মানুষটা তো তাকে কিছু বলে যায়নি। এমনও হতে পারে সে আসলে যায়নি, এমনি বাইরে গেছে, সিগারেট টানার জন্য যেতে পারে। কিন্তু শায়েরির মন বলছে উনি চলে গেছেন। কালকে রাতে তাকে ওইভাবে ইগনোর করার পর মানুষটার আত্মসম্মানে ঘা লেগেছে যেন সে কাউকে কিছু না বলে চলে গেছে। আর শায়েরির মন যা বলে প্রায় সময় তাই হয়। সে খাওয়া বাদ দিয়ে চলে গেল রুমে। মাথাটা ভার লাগছে। রুমে কিছুক্ষণ পায়চারি করে আলমারি খুলে চিঠিটা বের করল, কিন্তু পড়ার সাহস হচ্ছে না। সে চিঠিটা পুনরায় আলমারিতে রেখে দিল। এরপর বারান্দায় আসতেই শীতল বাতাসে শীত লাগতে শুরু করে। সে মনে মনে ঠিক করে নেয় যেদিন সে মানুষটাকে মন থেকে মেনে নিতে পারবে সেদিনই এই চিঠিটা পড়বে, এর আগে না। তখনই রুমে শ্রুতি ঢুকে বলে, আপু কি তুমি? শায়েরি শান্ত গলায় বলল, কি?
ভাইয়া এভাবে কাউকে না জানিয়ে হুট করে চলে গেছে শোনার পর বাবা অনেক রাগ করেছে। শায়েরি ভ্রু কুচকে বলে, রাগার মতো কিছু হয়নি তো। ওনার কাজ পড়ে গেছে তাই কাজে গেছে আর না জানিয়ে যায়নি। আমাকে বলে গেছে। তার কথা শুনে শ্রুতি মিটমিট করে হেসে বলে, ইস, একদিনেই এত ভাব হয়ে গেল। কি ভালোবাসে। শায়েরি বোনের কথা শুনে হালকা বিস্মিত হলে, সে ফুটাফট মিথ্যা কেন বল। কেন লোকটাকে সবার সামনে বচিয়ে দিল, আর আসলেই কি সব ঠিক আছে। তাদের বিয়েটা কি সত্যি খুব নরমাল। সে কি মেনে নিতে পেরেছে। কিছুই বুঝতে পারছে না সে। তবে তীব্র একটা রাগ তার মনের মধ্যে চেপে আছে। এই রাগের আগুনে আনন্দ সুখ ভাটে পড়ছে যেন রাগটেকার উপর, এটাই আন্দাজা করতে পারছে না সে। শ্রুতি মুখ গোমরা করে বলে, ভাবলাম তোমাকে মেহেদি পরিয়ে দিব। কিন্তু ভাইয়াই তো চলে গেল। উনি না থাকলে না থাকুক। আমরা মেহেদি পরি নাকি মেহেদি পরার জন্য ওনার দরকার। শেষ প্রশ্নটা করেই সে খেয়াল করল তার মন আসলে খুব খারাপ। একটা বেখেয়ালি বেহিসেবি অভিমান বুক জুড়ে হাহাকার করছে। উনার প্রস্থানই কি এই অভিমানের কারণ? কিন্তু কেন? শায়েরি তো তাকে ভালোবাসে না। সেও তাকে ভালোবাসে না নিশ্চয়ই। একদিনে কি আর ভালোবাসা হয়? সে চুপচাপ রুমে এসে শুয়ে পড়ল। আজকে সারাদিন আর উঠবে না। তার যখনই মন ভীষণ খারাপ থাকে সে শুয়ে থাকে। আহনাফ শুটিং স্পটে বসে আছে। চারিদিকে ক্যামেরা লাইট সাজানো হচ্ছে। একটু পরেই সব গুছানো হলে তার ডাক পড়বে। এর আগে কেউ তাকে ডিস্টার্ব করবে না। আরএফএল এর নীল চেয়ারে বসাছে। মেকআপ করা শেষ তার। আজকে বেশ কিছু ছট দিতে হবে। অলমোস্ট দুপুর গড়িয়ে বিকেল হবে। সে বেশ ভালোই বিরক্ত হয়ে আছে। কাল সারা রাত ঘুম হয়নি। ভোরে উঠেই একটা সেকেন্ডও অপেক্ষা না করে সোজা ড্রাইভিং করে গাজীপুর এসে পৌঁছেছে, তার শিডিউল ছিল আজ। কিন্তু কালকে অনুরোধ করে তা পিছিয়ে নিয়েছিল, যার জন্য ডিরেক্টরের সঙ্গে মনোমালিন্য হচ্ছিল। তবুও সাফ জানিয়ে দিয়েছিল আজ সে আসবে না। কিন্তু ডিরেক্টরকে অবাক করে দিয়ে সে শুটিং করার জন্য এসে পড়েছে। সকালে নাস্তাও সে খায়নি, এক প্রকার জেদ করে। কিন্তু অবাকের বিষয় হল সে কী কারণে জেদ ধরে বসে আছে এটাই অজানা। এর মধ্যে ইউনিটের একটা ছেলে এসে ডাবের পানি দিয়ে গেল খাওয়ার জন্যে। সে এক চুমুকেই পুরাটা খেয়ে আরেক গ্লাস আনার জন্য অনুরোধ করল। সে চোখ ঘুরিয়ে নায়িকার দিকে তাকালে। মেয়েটার নাম তিথি। ইন্ডাস্ট্রিতে নতুন। এটাই নাকি প্রথম ছবি তার। প্রথম ছবিতেই তার মতো সেলিব্রিটির সঙ্গে কাজ করতে পারায় মেয়েটা বড় খুশি। দুবার তার সঙ্গে এসে কথা বলতে চাইলে কিন্তু লাভ হয়নি তেমন। অন্যদিন হলে আহনাফ নিজ থেকেই কথা বলত, কিন্তু আজ তার মুড ভালো নেই। ডিরেক্টর সাহেব এসে তাকে পুনরায় সব স্পষ্টভাবে বুঝিয়ে দিল। কিছু রোমান্টিক সিনও আছে। আহনাফ পা বাড়ালয়। ক্যামেরার সামনে দাঁড়িয়ে একটা লম্বা শ্বাস নিল। এখন সে আহনাফ নেয়, বরং ছবির চরিত্র রিয়াজ। সে রিয়াজ একজন পাগলা প্রেমিক। আহনাফের মনে হচ্ছে সবাই প্রেমিক হতে পারে না। প্রেমিক হতেও ভাগ্য লাগে, যা রিয়াজের থাকলেও তার ভাগ্যে নেই। প্রথম দৃশ্যে তা চমৎকার ছিল। রিয়াজ কুড়াশামাখা সকালে ক্যামেরা নিয়ে বের হবে। প্রকৃতির ছবি তোলার জন্য আশপাশ ঘুরে ঘুরে দেখবে। হুট করে একটা খেজুর গাছের দিকে চোখ যাবে এবং সে লক্ষ্য করবে খেজুর গাছের আগায় একটা হালি বেঁধে রাখা। দারুণ বিস্ময় নিয়ে সে গটগট করে ছবি তুলে যাবে তার ক্যামেরায়, এবং সেই সময় খুব নিকট থেকে নুপুরের আওয়াজ পাবে সে। চোখ ঘুরিয়ে তাকাতেই থম বনে যাবে। নালিকা বিনুনি ঝুলিয়ে হেলেদুলে হেঁটে আসছে তার দিকে। মেয়েটাকে দেখা মাত্র তার হাত থেকে ক্যামেরা পড়ে যাবে, নায়কের হাত থেকে ক্যামেরা পড়ে যেতে নায়িকা খিলখিল করে হাসবে। এই দৃশ্যটা ভালো হলে পরের দৃষ্টে চোখে চোখ রেখে হাতে হাত রেখে কিছু আবেগের কথা বলতে হবে। এখান থেকে সংস্টা শুরু হলো। আহনাফ স্যুটটা ঠিকমতো করতে পারছে না, কিছুতেই সে মেয়েটার দিকে তাকায় না। কিন্তু সে মেগাস্টার জন্য তার সামান্য ভুল ডিরেক্টর সাহেব মাফ করে দিলেন। এরপরে আসলো আসল বিপত্তি। তাদের দুজনকে একটা ঘনিষ্ঠ দৃশ্যতে অভিনয় করতে হবে। চুম্বন দৃশ্যতে করার কথা শুনতেই আহনাফ ঘাবড়ে গেল। কিছুতেই মনকে শান্ত করতে পারছে না সে। ঘামতে লাগল। খালি বারবার মনে হতে লাগল সে কাউকে ঠকাচ্ছে। ডিরেক্টর সাহেব রেডি 1 2 3 বলে দিল। ক্যামেরা তাক করা হলো তার দিকে। কিন্তু আহনাফ এক চুলো নড়ে না। হাত পা বরফ হয়ে আসলে তার। তিথি নামের মেয়েটা প্রথমে কিছুটা বিব্রত বোধ করল। এরপর নিচ থেকে তার মুখের সামনে এসে দাঁড়াতেই সে পিলে চমকে উঠে। তার চোখের পর্দায় অন্য কোন রমণীর প্রতিচ্ছবি। চারপাশ ফকা লাগতে শুরু করে। যেই না তিথি তার চোখের সামনে অতি কাছে এটে খেয়াল হল, সে বিকট শব্দে পাশে থাকা চেয়ারে লাথি মেরে উঠে দাঁড়াল। রাগে হনহনিয়ে হাঁটা ধরে। রোদ্রোজ্জ্বল আকাশটার দিকে এক ধ্যানে চেয়ে আছে আহনাফ।
আকাশের ভেলায় ভেলায় মেঘের হাতছানিও আজ তাকে মুগ্ধ করতে পারছে না। চারপাশটা কেমন ঝিম ধরে আছে। এত শোরগোলের মধ্যেও তার বুকের ভেতরটা নিস্তব্ধতায় দাউদাউ করছে। সিগারেট ঠোঁটে গুজে এক পলক চেয়ে থেকে সিগারেটটা ফেলে দিল। কোন দিকেই খেয়াল নেই তার। এমনই সময় ডিরেক্টর সাহেব তথা মাসুদ ভাইয়ের আগমন ঘটে। উনি এসে আহনাফের পাশে দাঁড়িয়ে বলে উঠে, আহনাফ, সবকিছু ঠিকঠাক? তোমাকে দেখে মনে হচ্ছে সামথিং ইজ রং। আজকে শুটিংয়ে আসতে চাওনি, তারপরও এলে যে। শরীর ভালো? আহনাফ কিছু বলল না। একদৃষ্টিতে জানালার বাইরের দিকে তাকিয়ে থাকলে উনি নিজ গর্জে তাকিয়ে থেকে হতাশার শ্বাস ছেড়ে বলে উঠে, লিসেন, তোমাকে কিন্তু জোর করে এই সিন করানো হচ্ছে না। স্ক্রিপ্ট সম্পর্কে সবটাই তো তোমার অবগত। তারপরও এমন ব্যবহারে কিন্তু আমাকে আর আমার ইউনিটকে সূক্ষ্মভাবে ইনসাল্ট করা হচ্ছে। আহনাফ এবার ওনার মুখোমুখি তাকিয়ে করুণ গলায় বলে, আমার হুট করে কি যেন হয়ে গেল ওই সময়। মাথায় রাগ চেটে যায়। মনে হচ্ছিল ওকে ঠকাচ্ছি। আরও গল্প পড়তে আমাদের গ্রুপে জয়েন করুন। মাসুদ ভাই পকেট থেকে দুটো সিগারেট বের করে একটা নিয়ে ধরালো এবং অন্যটা আহনাফকে দিয়ে বলে, ইন্টারেস্টিং। নায়েক সাহেব, আপনি আবার কাকে ঠকালেন? আহনাফ কিছুটা বিব্রতবোধ করে কোমল গলায় বলে, আসলে কালকে আমার ছিল। ওহ মাই গড, কান্ট বিলিভ। অভিনন্দন আহনাফ। ধন্যবাদ ভাই। ঘটনাভাবেই বিয়েটা হয়ে গেল। মিডিয়ায় এখনও জানানো হয়নি। আপনাকেই প্রথম জানালাম। কে সেই ভাগ্যবতী? ভাগ্যবান তো আমি। হালকা হেসে মাসুদ ভাই সিগারেটের ধোঁয়া ছেড়ে বলে, তুমি তো দেখছি বউয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছ। আহনাফ শব্দ করে হেসে বলে, ও মনে হয় আমাকে পছন্দ করে না, যার কারণে আমার মনমেজাজের করুণ দশা। মাসুদ ভাই এবার হো হো করে হেসে বলে, নাইস জোক। তোমাকে পছন্দ করে না এইটা আমি বিশ্বাস করব। আহনাফ জানালার নিকটে এসে দাঁড়ানো এবং স্মিত হেসে বলে, হয়তোবা এই বিয়েও মানতে পারছে না। নিজেকে আমার কাছ থেকে গুটিয়ে রাখছে। কারণটা কি জানি না। ওর বয়স কম, এজন্য মেবি প্রস্তুত ছিল না বিয়ের জন্যে। তুমিও যে খুব বেশি বয়স্ক তা কিন্তু নেয়। মেয়ে কি বেশি ছোট? 6 পড়ে কিনা? এবারে আহনাফ সত্যি হেসে বলে, আরে ধুর, এবার কলেজ সেকেন্ড ইয়ারে। কিছুদিন পর বোর্ড এক্সাম। আম্মার পছন্দের মেয়ে। কোন এক অনুষ্ঠানে দেখেছিল খুব নাকি পছন্দ হয় আম্মার। এরপর আর কি সব পারিবারিকভাবেই হলে আম্মার পছন্দেই বিয়ে করে ফেললে। আহনাফ লজ্জা পাওয়া গলায় বলে, বহু আগে থেকেই ঠিক করে রেখেছিলাম জীবনে আর যাই করি না কেন আম্মার পছন্দে বউ আনব। নিজের পছন্দের উপর ট্রাস্ট নাই। আর আম্মা সবসময়ই আমার জন্য বেস্টটাই খুঁজে বের করে। আমি শায়রিকে 7-8 মাস ধরে চিনি। আম্মা ওর ছবি, ফেসবুক আইডি দিয়েছিল। প্রথম থেকেই ভালো লেগেছিল ওকে। এজন্য ডিরেক্ট আক্ট করে ফেললাম। কিন্তু এক মোলাকাতেই যে ওর প্রেমে এমনভাবে ঘায়েল হব এটা জানা ছিল না। মাসুদ ভাই বলে উঠে, তোমার উচিত ভাবিজানের সঙ্গে সময় কাটানো। আমাকে আগে জানাতে যে কালকে তোমার বাসর ছিল। আমি নিশ্চয়ই এতটাও পাষাণ না যে বাসর থেকে উঠায় এনে শুটিং করাব। আহনাফ একগাল হেসে বলে, রাগ করে চলে এসেছি ওর কাছ থেকে। কাল সারারা তো জেগেছিল, কিন্তু এমন এক ভান ধরল যেন সে ঘুমে। অভিনয় করল আমার সাথে। কিন্তু সে তো জানে না অভিনয়ে আমি কত বড় খেলোয়াড়। আই থিঙ্ক ভাবির টাইম দরকার। মেয়েরা এই ব্যাপারে একটু সেন্সিটিভ হয়। ভয় পায় অকারণে। ভয় পাচ্ছে সম্ভব। আমি তো আর আদিম যুগের বন্য মানুষ নি যে ভয় পাবে। বেশ ভালোই রেগে আছো। যাই হোক, বলে কি খাবে দুপুরে? আমি ট্রিট দিব। আহনাফ চিনতে ঝেড়ে ফেলে বলে, হাঁসের মাংস আর লুচি খাব। ব্যবস্থা করছি। ভাবিজানের সঙ্গে কথা বলো আর এক কাজ কর, ওনার কাছে পারমিশন নাও যে অন্য কোন নায়িকার সঙ্গে রোমান্স করতে পারবা কি না। আহনাফ পুনরায় খুব সুন্দর করে হাসলে। মাসুদ ভাই থেমে থেকে বলে উঠলেন, গড ব্লেস ইউ ইয়ং ম্যান। এরকম গল্প ফ্রিতেই পড়তে প্লে স্টোর থেকে গল্প বাজার অ্যাপ ইনস্টল করুন। নাহলে এখানে ক্লিক করুন যে গল্প শুধু ওই অ্যাপে পাবেন আর কোথাও পাবেন না। যারা এখান থেকে গল্প পড়েন তারা সবাই গল্প বাজার অ্যাপ ইনস্টল করুন। বিকেল গড়িয়ে সন্ধ্যাটা নামল। চারিদিকে কুয়াশা ছেয়ে গেছে। শীত শীত করছে আহনাফের। সে সঙ্গে সোয়েটার আনেনি। ইউনিটের কাউকে বলে সোয়েটারের ব্যবস্থা করতে হবে। সে পা বেরিয়ে বিছানায় এসে ঘাপটি মেরে বসে ফেনটা হাতে নিল। নিজেকে বুঝ দিল সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাকেই এগিয়ে আসতে হবে। ফোন দিবে না করেও ফোন লাগালো শায়রির নাম্বারে। 4 বার রিং হতেই ওপাশ থেকে পরিচিতি আওয়াজে বলে উঠে, হ্যালে, কে বলছেন? কণ্ঠস্বর শোনার সঙ্গে সঙ্গে আহনাফের মনটা হুট করে শান্ত হয়ে গেল। সে মিষ্টি হেসে বলে, আমাকে চেনো? ওই যে কালকে তোমাদের বাসায় আসলাম যে। ওপাশ থেকে সম্ভবত শায়রি চমকে গেল। সে কাঁপাটে গলায় বলে, আপনি?
যাক তাও চিনলে। ভাবলাম ভুলে গেছ। ভুল কেন? মনেই না কেন রাখবে? ওপাশ থেকে পিনপতন নির্বতা। আহনাফ বলে উঠে, রাতে ঘুম ভানো হয়েছিল। হু, দুপুরে খেয়েছ? একথায় অপর প্রান্তের ব্যক্তি খামোশ রিল। আহনাফ খুব সুন্দর করে হাসল, এরপর বলে উঠে, আমি না সঠিক বুঝতে পারছি না তুমি কার উপর রেগে আছো, আমার উপর নাকি খাবারের উপর? হু, এবারও ওপারের হৃদয়হীনা রমণী নিশ্চুপ। আহনাফ বলে উঠে, আমাদের ইউনিটের যে রধুনী আছে উনি দুর্দান্ত শেফ। ওনার হাতের গুরুর রেজালা আর কাতলা মাছ দিয়ে মটরশুঁটি সেরে। একবার এসো তোমাকে গুরুর রেজালা খাওনাব। তুমি কি মাছ খেতে পছন্দ করো? এবারে সে মুখ খুলল এবং অপ্রস্তুতভাবে বলে, মাছ তেমন একটা পছন্দ না। আমি আবার মাছ প্রেমী। সব ধরনের মাছ আমার প্রিয়ের তালিকায়। মাছে ভাতে বাঙালি আমি। সবচেয়ে পছন্দ সর্ষে ইলিশ। যাই হোক, অনেক কথা বললাম। তুমি মেবি পড়াশোনা করছিলে? ডিস্টার্ব করলাম? শায়েরি পাল্টা প্রশ্ন ছুড়ল, কবে ফিরবেন আপনি? তুমি কবে চাও আসি? শায়েরি যেন কিছুটা হতবিহ্বল হলে যা ফোনের এপাশ থেকে কিলোমিটার দূর থেকে আহনাফ বুঝে গেল। সে মিনমিন গলায় বলে, আজকে আসলে ভালো হয়। আহনাফ আর কিছু বলবে এর আগেই ফোন কেটে গেল। সে মুচকি হেসে রুম থেকে বের হলে। তার এখন ফেরা দরকার। মাসুদ ভাইকে বলে 1-2 দিনের আর্জেন্ট লিভ নিবে। বউ ডাকলে কি না গিয়ে পারা যায়? মাসুদ ভাইকে বলার সঙ্গে সঙ্গে সে গাড়ির ব্যবস্থা করে দিলেন। সাথে বেশ কিছু পরামর্শ দিলেন। রাত 9টার আগেই আহনাফ গাজীপুর থেকে ঢাকার মোহাম্মদপুরের উদ্দেশ্য বেরিয়ে পড়ে। শায়েরি মাত্র খেয়ে দিয়ে ড্রয়িং রুমে এসে বসলে। সকাল থেকে সে 1 মিনিটের জন্য ঘর থেকে বের হয়নি। বিছানায় শুয়েই ছিল। এমনকি দুপুরেও তাকে জোর করে কেউ খাওয়াতে পারেনি। কিন্তু ওনার সঙ্গে কথা হওয়ার পর সে রুমের বাইরে গেল। কাজিনদের সঙ্গে গল্প করল। এরপর খাওয়া দাওয়া শেষ করে আবারও টিভি দেখার জন্য ড্রয়িং রুমে এসে বসলে। ঘনিষ্ঠ আত্মীয়রা এখনও চলে যায়নি। কাল পরশু আস্তে আস্তে তারা বিদায় নিবে। খাওনার টেবিলে এখনও সবাই খাচ্ছে। তার দ্রুত খাওয়া শেষ হয়ে যায়। সেফায় গা এলিয়ে বসতেই কলিং বেল বেজে উঠল। সে বিরক্ত হল। এই সময় আবার কে? 2 দিন ধরে আওয়াজ শুনতে শুনতে সে প্রচুর বিরক্ত। মা খাওয়ার রুম থেকে বলে উঠে, শায়েরি একটু গেটটা খুলতো মা, আমরা খাচ্ছি। খুলে দিচ্ছি বলে দরজার কাছে সে লক খুলতেই সে পিলে চমকে উঠে। ভূত দেখলেও সে এত অবাক হতো না যতটা সামনে থাকা ব্যক্তিটিকে দেখে অবাক হলে সে। নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না তার। উনি দাঁড়িয়ে আছেন। তার এক আহ্বানে সত্যি সত্যি কাজ ফেলে চলে এলো মানুষটা। শায়েরি আবেগে আপ্লুত হলেও তা প্রকাশ করল না। ততক্ষণে চাচি এসে দরজার সামনে দাঁড়ালেন। ওনাকে দেখা মাত্র জামাই আদর দিয়ে ঘরে ঢোকালেন। এরপর তাকে নিয়ে সবার হেঁচে পড়ে গেল। সবার একটাই প্রশ্ন, সকালে উনি কেনই বা গেলেন আর এত রাতেই বা কেন ফিরে এলেন? উনি মুখ কাচুমাচু করে বলে উঠে, একটা জরুরি কাজ পড়ে গিয়েছিল। ওনার কথায় চাতিষ্ঠ সবাই ঠোঁট টিপে মিটমিট করে হাসলেন। শ্রুতি বলে উঠে, ভাইয়ে জানো না তো, তুমি চলে গেছো জন্য আপু আজ দুপুরে খাবারই খায়নি। এমনকি মেহেদিও পড়ল না। শায়েরি বোনের কথায় টাস্কি খেল। শ্রুতি একদিনের মাথায় তাকে আপনি থেকে তুমি বলে ডাকছে। আবার উনি এখন বাবার সঙ্গে হাত নেলে কথা বলছে। একদিনেই তার পরিবারের সঙ্গে এত দ্রুত মিশে গেলেন কিভাবে? আহনাফ শ্রুতির কথা শুনে তার দিকে তাকিয়ে চোখে চোখ রেখে দারুণ সুন্দর করে হাসলে। এই হাসির দিকে তাকিয়ে থেকেই শায়েরির বুকে কম্পন ধরে গেল। চোখে প্যানি এসে গেল। সে সাবধানে চোখের প্যানি আড়াল করল। আজকে আহনাফ বিছানায় শোনার সঙ্গে সঙ্গে সত্যিই ঘুমিয়ে গেল। এর মাঝে শায়েরি তাকে নিজ হাতে শরবত বানিয়ে এনে খাওয়ালে। শরবত খেয়ে শরীরে ঘুমটা ঝেঁকে ধরল। ক্লান্তিতে মাখা শরীরটা এলিয়ে দিতেই সে ঘুমে গেল। শায়েরি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে সন্তর্পণে বিছানায় এসে তার পাশে চুপিসারে শুয়ে পড়ে। পরদিন আহনাফ সকাল 11টায় উঠেই কিছুটা ব্যস্ত হয়ে সে ওয়াশরুমে ছুটে গেল। ফ্রেশ হয়ে রুমের বাইরে যেতেই শায়েরির দেখা মিলে। শায়েরি তাকে দেখামাত্র নাস্তা সাজানো শুরু করে। তার পরনে সেই দিনকার ওই গোলাপি শাড়ি। আহনাফ বিড়বিড় করে বলে, উফ, এই শাড়িটা কেন পরলে? তুমি কি জানো না, এই শাড়িতে তোমাকে মারাত্মক লাগে। এই লুকে তোমাকে দেখলে মনে হয় হৃৎপিণ্ডটা কেউ খামচে ধরেছে। সে গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে খেতে বসল। আহনাফ জিজ্ঞেস করে, শ্রুতি কি? ও স্কুলে গেছে। ও, আজকে কি বার যেন? বুধবার। তুমি কলেজে গেলে না? শায়েরি এ প্রশ্নে থেমে গেল। ক্ষণেই নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে বলে, প্রয়োজন নেই যাওয়ার। আহনাফ নাস্তা মুখে দিয়ে বলে উঠে, এক্সামের আগে আগে মিস না দেয়াই ভালে। লাস্টের দিকে টিচাররা সাজেশন দেয় যা কাজে আসে। আমি তো এ বছর এক্সাম দিচ্ছি না।
তার কথা শুনে আহনাফ আকাশ থেকে পড়ল। সে থমথমে গলায় বলে, কিন্তু কেন? সেটা আপনি ভালো জানেন। আশ্চর্য, তুমি কেন এক্সাম দিবে না এটা আমি কিভাবে জান? বোর্ড এক্সাম না দেওয়ার মানে 1 বছর লস। শায়েরি কিছুটা শান্ত হয়ে বলে, চাই চিনি খান? আহনাফ এবারে কিছু রেগে গিয়ে বলে, এক্সাম কেন দিবে না? এটার উত্তর দাও। কোন সমস্যা আছে তোমার? শায়েরি তার প্রশ্নের উত্তর না দিয়ে রান্নাঘরে ঢুকে গেল। আহনাফ বেশ চিন্তায় পড়ে গেল। বিছানায় পা তুলে বসে নখ কামড়াচ্ছে শায়েরি। এখন তার আফসোস হচ্ছে কেন মানুষটার সঙ্গে মিসবিহেভ করে বসলছে। উনি তো তার সঙ্গে একবারও খারাপ আচরণ করে না, তাহলে সে কেন করে বসে? এতে তো ভারী অন্যায়। ওনার সঙ্গে কথা কাটাকাটি করে যে শায়েরি আনন্দ পায় এমন না, বরং তারও মনের অজান্তেই কষ্ট লাগে। সে 2 ঘণ্টা যাবত রুমেই বসে আছে। উনি একবারও এর মধ্যে রুমে আসেনি। শায়েরি ভেবে রেখেছে উনি আসা মাত্র তাকে স্যার হেই বলবে। এমনি সময়ে শ্রুতি এসে বলে, আপু আম্মু তোকে রান্নার কাজে সাহায্য করার জন্য ডাকছে। শায়েরি উঠে দাঁড়ালে। সে মোটামুটি টুকটাক ভালোই রধেই। মাকে সাহায্য করলে চাপ কম হয়। বাসায় মেহমান আছে, রান্নাবান্নার চাপ ভালোই। দাদের একজন সাহায্যকর্মী আছে, তাও বিয়ে উপলক্ষে কাজের চাপ বেশ। সে গুটি গুটি পায়ে রান্নাঘরে গেল। ঢাউনার সময় শকুন চোখে একবার ড্রয়িং রুমের দিকে তাকালে। জনাব ড্রয়িং রুমে বসে তার ছোট ছোট কাজিনগুলোর সঙ্গে লুডু খেলছে। সে কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থাকতেই মা ডেকে উঠে, ওইদিকে কি করিস? মায়ের প্রশ্নে আহনাফও তার দিকে তাকালে। দুজনের চোখাচোখি হতেই সে চকিত উঠে এক প্রকার দৌড়ে রান্নাঘরে পালিয়ে বচে। রান্নার আয়োজন চলছে। মা বলেন, আহনাফ তো ভাত খেতে চাচ্ছে, বল তো কি কি রান্না করা যায়? শায়েরি একদণ্ড না ভেবে বলে দে, আম্মু সর্ষে ইলিশ করি। শায়েরির প্রস্তাব তার মায়ের মনে ধরল। সে বলে উঠে, ঠিক আছে। বাসায় সরিষা নেই, কিনে আনাচ্ছি। ততক্ষণে মাংস বসিয়ে দিই। বাজার থেকে সরিষা আনা হলে শায়েরি নিজ উদ্যোগে সর্ষে ইলিশ তৈরি করতে আরম্ভ করল। মানুষটার জন্য সে বেশ যত্ন নিয়ে রয়েছে। তার লজ্জাও লাগছে, আবার বেশ খুশিও লাগছে। মিশ্র অনুভূতি জাগ্রত হচ্ছে মনের ছোট্ট বাগানটায়। ইলিশ রান্না করেই সে বেরিয়ে আসে রান্নাঘর থেকে। সেই সময় একবার আর্তকে আহনাফকে সে পরখ করে নেয়। সে বর্তমানে ফোন চালানোতে ব্যস্ত, আর তার কাজিনরা চকোলেট খাওয়ায় ব্যস্ত। বোঝা যাচ্ছে চকোলেটগুলো আহনাফ তাদের গিফট দিয়েছে। সে ড্রয়িং রুমের সামনে দালানো দেখে তার 4 বছরের ছোট মামাত বোন একটা ইয়াবর ডেইরি মিল্ক সিল্কের প্যাকেট এনে তার হাতে ধরিয়ে দিয়ে বলে, আপু নাও। শায়েরি তাকে আদর করে দিয়ে বলে, তুমি খা। ছোট না তুমি, এগুলো তোমার জন্যেই তো। উহু, এটার তোমার জন্য বলে জোর করে চকোলেটটা তার হাতে গুজে খেলতে চলে যায়। ডেইরি মিল্ক যে শায়েরির সবচেয়ে প্রিয় এটা বাসার সবাই জানে। সে নিষ্পলক তাদের দিকে চেয়ে থেকে অবাক না হয়ে পারল না। তার মনে অন্যরকম একটা ভালো লাগা বয়ে গেল। সবার হাতে কিটক্যাট, কিন্তু কেবল তার জন্য আলাদাভাবে ডেইরি মিল্ক আনা হয়েছে। মানুষটা এত ভালো কেন? সে মাথা নুইয়ে ফেলে। মায়ের ডাকে পুনরায় ফিরে যায়। মা তাকে ফ্রেশ হয়ে নিতে বলছে। একটু পরই বাবা অফিস থেকে আসবে। শায়েরি রুমে এসে গোসল সেরে নতুন একটা শাড়ি পরল। এমনিতে সে তেমন সাজে না, কিন্তু আজকে চোখে কাজল দিল, আইলাইনার দিল, ঠোঁটে লিপস্টিকও দিল হালকা করে। চুলটা সুন্দর করে আছড়িয়ে খোপা বেঁধে নিল। খোপায় ফুল গুজে দিতে পারলে 16 আনা পূর্ণ হতো, কিন্তু ফুলের অভাবে তা হলে না। সে চকোলেটটায় হাত বুলিয়ে আদর করল। তার পাগলামি। রুম থেকে বের হতেই বাবার সম্মুখীন হলে সে। বাবা তাকে দেখতেই বলে উঠে, মা 1 গ্লাস পানি দাও তো। শায়েরি তৎক্ষণাৎ তার বোনকে দিয়ে পানি পাঠালে। বিয়ের দিন থেকে সে বাবার সঙ্গে কথা বলে না ঠিকমতো। বাবা অবশ্য তার সঙ্গে কথা বলার চেষ্টা করছে, কিন্তু লাভ হচ্ছে না। এমন না যে তার বাবা মানুষটা খারাপ, সে অবশ্যই খুব ভালো একজন মানুষ। কিন্তু হুট করে বাবা মাঝেমধ্যে ভুলভাবে সিদ্ধান্ত নিয়ে বসে। তার বাবা কোন সমস্যা হলে নিজের পরিবারের সঙ্গে কথা না বলে তার ভাইবোনদের সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেন। এই জন্যেই বাবার উপর একটা রাগ আছে তার। সমস্যা তাদের নিয়ে, তাহলে নিশ্চয়ই তাদের সাথেই আলাপ করা শ্রেয়। এরকম গল্প ফ্রিতেই পড়তে প্লে স্টোর থেকে গল্প বাজার অ্যাপ ইনস্টল করুন। নাহলে এখানে ক্লিক করুন। যে গল্প শুধু ওই অ্যাপে পাবেন আর কোথাও পাবেন না। যারা এখান থেকে গল্প পড়েন তারা সবাই গল্প বাজার অ্যাপ ইনস্টল করুন। তার পরীক্ষা বাদ দিয়ে বিয়ের পিঁড়িতে বসতে বলার পেছনে তার বরফুপুর হাত আছে, এটা সে বেশ বুঝতে পেরেছে। বরফুপু নিজে থাকেন আমেরিকায়, কিন্তু তারপর তো তার চিন্তাভাবনা ভর সেকালে। তার ফুপির বদলতেই তো সে আজ বিবাহিত। আহনাফের আম্মু তো সর্বপ্রথম ফুপির কাছেই প্রস্তাব পাঠিয়েছিলেন।
শ্যামা আপু নামে তার এক আত্মীয়ের বিয়েতে ভদ্রমহিলা তাকে এক দেখায় পছন্দ করে ফেলেন। শ্যামা আপু হল তার ফুপির নন্দের একমাত্র মেয়ে। দুপুরে খাওয়ার সময় সে নিজেকে গুটিয়ে রাখলে ভাত বেড়ে দেওয়ার সময় তাদের দুজনের আরেক দফা সাক্ষাৎ ঘটে। সেই সময় আহনাফ তাকে দেখে হা হয়ে তাকিয়েছিল। শায়েরির বড় লজ্জা করছিল সে সময়ে। বাবা আহনাফ আর ছোটরা আগে খেতে বসলে তাকেও বসতে বলা হয়েছিল, কিন্তু সে কাস্টার্ড বানাচ্ছে এই বাহানায় পাশ কাটিয়ে যায়। তবে আহনাফকে তৃপ্তি নিয়ে খেতে দেখে সে নিজেও খুশি হয়েছে। এখন শুধু সর ঘি বলার পালা। কিন্তু কিভাবে সে সর ঘি বলবে? খাওয়া-দাওয়ার পর আহনাফ তার বাবার সঙ্গে হাঁটতে বের হলে শায়েরি বুঝে পেল না এই ভরদুপুরে মানুষ হাঁটতে যায়, নিশ্চয়ই তাকে ইগনোর করার জন্য এই বুদ্ধি এঁটেছে। রুমে এসে বসতে না বসতেই মা হন্তদন্ত করে ছুটে এসে বলে, শায়েরি, তোর ক্লাস টিচার কল দিয়েছিল। শায়েরির বুক ধুকপুক করতে লাগলে সে বলে উঠে, কি বলল ম্যাম? মিসড কল হয়ে গেল রে, ধরতে পারিনি। ব্যাক কর মা প্লিজ। তার মা ব্যতিব্যস্ততা দেখিয়ে কল ব্যাক করল। ওপাশ থেকে কল রিসিভ হলে শায়েরি তখন প্রচুর ঘাবড়ে গেছে। ম্যাম নিশ্চয়ই তাকে টিসি দিয়ে বের করার খবর দিবেন। ভাবতেই কান্না পাচ্ছে তার। মা কথা বলা শেষ করে ফেনটা তার কানে ধরিয়ে দিল। সে নির্মল কণ্ঠে বলে উঠে, আসসালামু আলাইকুম ম্যাম। ময়াম সালামের জবাব দিয়ে বলে, শুন, তুমি তো এক্সাম দাওনি, যার জন্য টেস্ট এক্সামে তোমার রেজাল্ট ফেইল আসছে। কলেজ এই অবস্থায় তোমাকে বোর্ড পরীক্ষা দিতে দিবে না, জানি ম্যাম। কিন্তু তোমার অভিভাবক অনেকবার অনুরোধ করলেন তোমাকে সেকেন্ড চান্স দেওয়ার জন্যে। তোমার অভিভাবকের সঙ্গে আমিও প্রিন্সিপাল স্যারের কাছে অনুরোধ করেছি, লিখিত দরখাস্ত দিয়ে রেখেছি। টেস্ট এক্সামে কয়েকজন স্টুডেন্ট ফেইল করেছে, ওদের আগামী সপ্তাহে রিটেস্ট নেওয়া হবে। তুমিও ওদের সঙ্গে পরীক্ষা দিবে। আর হ্যাঁ, অবশ্যই ভালো মার্কস পেতে হবে। আমরা আসলে চাই না কোন স্টুডেন্টের ইয়ারলেস হোক। সবাই পরীক্ষা দিক, ভালো ফলাফল করুক, এটাই চাই আমরা। কাজেই মন দিয়ে পড়াশোনা করে। ধন্যবাদ ম্যাম। ম্যামের সঙ্গে কথা শেষ হওয়ার পর শায়েরি যেন আশার আলো দেখতে পেল। ভাঙ্গা স্বপ্নগুলো পুনরায় যেন অদৃশ্যভাবে জোড়া লাগতে লাগলে বাবা নিশ্চয়ই প্রিন্সিপালের কাছে অনুরোধ করেছে। তখনই বেল বেজে উঠল। তারা বুঝতে পারল আহনাফ আর বাবা এসেছেন। সে নিচ থেকে গেট খুলে দিয়ে লেবুর শরবত বানিয়ে আনল 2 গ্লাস। মনটা অনেক বেশি খুশি। সে এক গ্লাস শরবত আহনাফের দিকে এগিয়ে দিল। জনাব গ্লাসটা হাতে নিয়ে এমন ভান ধরল যেন খুব ব্যস্ত সে। শায়েরি আগ বাড়িয়ে কথা বলতে গেলে উনি কাকে যেন ফোন লাগালেন। আর কথা হল না তাদের মাঝে। শায়েরি শরবত হাতে নিয়ে বাবার কাছে গিয়ে সরাসরি বলে, আব্বু, তুমি কলেজে গিয়ে প্রিন্সিপাল স্যারের কাছে অনুরোধ করেছ তাই না? তোমার জন্য আমাকে সেকেন্ড টাইম এক্সাম দিতে বলছে। থ্যাঙ্কস। তার বাবা মুচকি হেসে শরবত হাতে নিয়ে বলে উঠে, থ্যাঙ্কসটা আমাকে না, আহনাফকে দাও। ওই অনুরোধ করেছিল। তোদের তো ক্যান্টনমেন্ট কলেজ, ওর পরিচিত এক মেজরকে দিয়েও রিকোয়েস্ট করিয়েছিল। আহনাফ ছেলেটা একদম নিজের ছেলের মতো হয়ে গেছে। বাড়ির প্রতিটা প্রবলেম সে নিজের প্রবলেম হিসেবেই দেখছে। বাবার কথা শুনে সে বিস্মিত হলে মানুষটা তার জন্য এত কিছু করেছে, অথচ তাকে দেখো, সে ঠিকঠাক কথা পর্যন্ত বলে না। তার চোখ ভিজে উঠছে। ওনাকে গিয়ে জুড়িয়ে ধরতে মন চাচ্ছে। এমন চিন্তার কথা ভাবতেই সে লজ্জায় লাল হতে থাকে। ভিড় সঙ্গে তার একটা থ্যাঙ্কস ও পাওনা রয়ে যাচ্ছে। রাত তখন 10টায়। মাথার উপর ফ্যান স্থির হয়ে দাঁড়িয়ে আছে। অলস ভঙ্গিতে ঘুমাচ্ছে যেন। শায়েরি এক পলক ফ্যানটার দিকে তাকিয়ে খুলে রাখা বিয়ের পাতায় মুখ ডুবালে। কিন্তু মনে মনে সে প্রচণ্ড অস্থির। অস্বস্তিতে ভরপুর তার মন। পড়ায় ঠিকমতো মন বসছে না তার। আহনাফকে এক ঝলক দেখার উছিলায় সে দুবার পানি খাওয়ার নাম করে বাইরে গেছে। দুবার তাকে বাবার সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করতে দেখে এসেছে। বাবা তার বিখ্যাত ইন্টারন্যাশনাল পলিটিক্স নিয়ে ওনার সঙ্গে আলোচনায় মশগুল। উনিও গম্ভীর মুখে বাবার প্রতিটা কথা গিলছে এবং মাঝে মাঝে টুকটাক 1-2টি কথা বলছে। শায়েরির মেজাজ চটে যাচ্ছে। বউ রেখে শ্বশুরের সঙ্গে এত কি কথা তার? আজ মানুষ। সে এখনও বিয়ে ডুবে থাকলেও তার মনমস্তিষ্ক জুড়ে কেবল আহনাফ হাসান। অর্গ্যানিক কেমিস্ট্রি আর মাথায় ঢুকছে না। তখনই খট করে দরজা খোলার আওয়াজ হলে সে চোখ তুলে না তাকিয়েও বুঝে যায় আহনাফ এসেছে। তার গায়ে মাখা পারফিউমের গন্ধটা নাকে এসে বাড়ি খাচ্ছে। আহনাফ এসেই মিনিট এক দাঁড়িয়ে রিল চুপচাপ। এতে আজ কেন যেন তার হাসি পেল। সে হাসি চেপে রেখে বিয়ে নয়নজোড়া স্থির রাখলে। আরও গল্প পড়তে আমাদের গ্রুপে জয়েন করুন। আহনাফ ধীর গতি পায়ে আস্তে আস্তে তার ঠিক পিছনে এসে দাঁড়ালে।
তারপর একটু ঝুঁকে মোবাইল চার্জে দেওয়ার জন্য সকেটে হাত দিল। পড়ার টেবিলের উপরে সকেট। শায়েরি পড়ার টেবিলে বসে থাকায় আহনাফের বেগ পেতে হচ্ছে সকেটে নাগাল পেতে, তবুও সে চেষ্টা চালিয়ে গেল। এক সময়ে তার হাতের কবজি গিয়ে শায়েরির গলায় লাগলে শায়েরি যেন শিউরে ওঠে। আহনাফ ফোন চার্জে না দিয়েই দ্রুত সরে এসে বলে, সর ঘেই। তখনই একটা বিস্ময়কর ব্যাপার ঘটলে। শায়েরি বিরক্তি মুখ নিয়ে উঠে দাঁড়ানো এবং আহনাফের কাছ থেকে মোবাইল কেড়ে নিয়ে চার্জে লাগিয়ে দিয়ে বলে উঠে, আমাকে বললেই তো পারতেন। দেখি আপনি ফ্রেশ হয়ে আসুন, কথা আছে আপনার সঙ্গে। আমার সাথে কথা বলার টাইম আছে তোমার? শায়েরি হাসি হাসি মুখে তার দিকে তাকিয়ে বলে উঠে, আগে ফ্রেশ হয়ে নিন না। আহনাফ তার দিকে মিনিট এক তাকিয়ে থেকে বাথরুমে গেল। 20 মিনিট পর ফ্রেশ হয়ে এসে দেখুন শায়েরি রুমে নেই। পুনরায় সে হতাশ হলে, মেয়েটা এমন করছে কেন? তার ভেতরকার অনুভূতি সম্পর্কে কি সে অবগত নেয়? তবে তার চোখ গেল বিছানায় রাখা টাওয়ালের উপর। সে বিড়বিড় করে বলে, গুরু মেরে জুতো দান। সে টাওয়াল দিয়ে মুখ মোছার জন্য আগাতেই থমথমে খেল। টাওয়ালের উপর ছোট একটা কাগজে ইংরেজিতে সর এই লেখা মুহূর্তের মধ্যে তার মন ভালো হতে লাগলে। সে সর ঘি কার্ডে হাত বুলিয়ে নিয়ে ছোট্ট করে একটা চুমু খেল কাগজটায়। নিজের এহেন কাণ্ডে সে নিজেই লজ্জা পেল। বারান্দা থেকে কারো পায়ের শব্দে সে চমকে উঠে বলে, শায়েরি তুমি কি বারান্দায়? বারান্দা থেকে জবাব আসে, হু। সে একবার ভাবল যাবে না বারান্দায়। কখনই কি সব ভেবে নিজ থেকেই বারান্দায় যেতেই আরেক দফা বিস্মিত হলে। হতবিহ্বল হয়ে পড়ে সে। শায়েরি বিয়ের সেই লাল বেনারসি শাড়ি গায়ে জড়িয়ে দাঁড়িয়ে আছে। চুলগুলো কোমর পর্যন্ত ছাড়ানে। আহনাফ তাকে দেখতেই চোখ অক্ষিকোটরের বাইরের আসতে চাইছে যেন। হার্টবিট ফেল হতে হতে সে রক্ষা পেল। শায়েরি নিরলস ভঙ্গিতে বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। আহনাফ বলে উঠে, কি করছো এখানে? বারান্দায় এত শীতের মধ্যে পাতলা শাড়ি পরে দাঁড়িয়ে আছো কেন? ঠান্ডা লাগবে না, ভেতরে আসে। শায়েরি ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকিয়ে হালকা হাসলে। মেয়েটার মন নিশ্চয়ই খারাপ। মুখ কালো হয়ে আছে। আহনাফ কোমল গলায় বলে, কিছু হয়েছে নাকি? এরকম গল্প ফ্রিতেই পড়তে প্লে স্টোর থেকে গল্প বাজার অ্যাপ ইনস্টল করুন। নাহলে এখানে ক্লিক করুন। যে গল্প শুধু ওই অ্যাপে পাবেন আর কোথাও পাবেন না। যারা এখান থেকে গল্প পড়েন তারা সবাই গল্প বাজার অ্যাপ ইনস্টল করুন। আপনি কি আমাকে ইগনোর করছেন? ইগনোর আবার কি জিনিস, খায় না মাথায় দেয়? শায়েরির ভারী অভিমান হচ্ছে। সে ঠোঁট উল্টিয়ে বলে উঠে, আপনার সঙ্গে আমি খুব মিসবিহেভ করি জন্য ইগনোর করছেন? আহনাফ ধর লাগা কণ্ঠে বলল, হু। শায়েরি সঙ্গে সঙ্গে নিজের 2 হাত দিয়ে দুটো কান ধরে বলে, সর ঘি। আসলে আমি অনেক আপসেট ছিলাম। এই জন্য। আদম কি আমি জানতাম যে তুমি পরীক্ষা দাওনি? সর ঘি। আহনাফ বলে উঠে, সর ঘি দিয়ে হবে? হু, সর ঘি কি খাওয়া যায় যে পেট ভরবে? আশ্চর্য, কান ধরে কেন দাঁড়িয়ে আছো? বিয়ের শাড়ি পরে কান ধরে দাঁড়িয়ে থাকার মানে কি? হাত নামা। শেষের দিকে কথা দুটো আহনাফ ধমকে বলে উঠে। শায়েরি সঙ্গে সঙ্গে কান জোড়া থেকে হাত নামিয়ে ফেলে। ততক্ষণে শায়েরির একতফা কান্না করা শেষ। আহনাফ তা উপেক্ষা করে পাশ কাটিয়ে যেতে ধরলে শায়েরি পেছনে থেকে তাকে জড়িয়ে ধরে বলে, আপনি যাবেন না প্লিজ। কথাটা শুনে আহনাফ থমকে যায়। আজকে রাত 11টার পর সে চিটাগংয়ের উদ্দেশ্য রওনা হচ্ছে। খবরটা সে খাওয়ার টেবিলে সবাইকে জানিয়েছে। আহনাফ রাগ দেখিয়ে বলে, আমার থাকা বা না থাকায় তোমার কিছু আসে? সবসময়ই তো আমার থেকে পালায় পালায় বেরেও। এই কথা শুনে শায়েরি ভেউ ভেউ করে কেঁদে দিল। আহনাফ তড়িৎগতিতে তার দিকে ফিরে হাতের উল্টো পিঠ দিয়ে তার চোখের জল মুছে দিয়ে বলে, মহারানী সবসময়ই আমাকে কষ্ট দিবে, কিন্তু তাকে একটু ধমক দিলেই নাকের পানি চোখের পানি এক করে দিবে। শায়েরি এবার সামন থেকেই আহনাফের বুকে হুমড়ি খেয়ে হিতকি তুলে বলে, বলছি না সর, হি আমি। আহনাফ তাকে খুব সাবধানে আগলে নিয়ে নরম গলায় বলে, বু জন্য মাফ করতে মন চাচ্ছে। আফটার অল একটা মাত্র বু তুমি। সেই বুকে কষ্ট দিতে ইচ্ছে হয় না, কেবল আদর দিতে মন চায়। আহনাফের আদরমাখা কণ্ঠ শুনেও শায়েরি কান্না করে দিল। তা দেখে সে ভ্রু কুচকে বলে, ভারী মুশকিল তো। ধমক দিলেও কদ, আদর করলেও কদ। আমি মানুষটা যাই কোন দিকে? শায়েরি তার কথা শুনে কাঁদতে কাঁদতে হেসে দিল। আহনাফ তাড়া দিয়ে বলে, আর কাঁদিও না, আমার শার্ট ভিজে নায়াগ্রা ওয়াটারফলস হয়ে যাচ্ছে। আমাকে যেতে হবে। শায়েরি তার শার্ট খামচে বলে, যাওয়াটা প্রয়োজন? ডিসন। তাছাড়া আমি থাকলে তোমার পড়াশোনায় ডিস্টার্ব হবে। আপনি কি বাচ্চা যে আমাকে বিরক্ত করবেন? আহনাফ হামি তুলে বলে, জামাই পাশে থাকলে শয়তান ভর করে মনে। তখন পড়তে মন বসতে না। শায়েরি নৃত্যে উঠে তার কথায়। আহনাফ হালকা করে তার কোমর চেপে ধরে তাকে নিজের বুকের সাথে এক প্রকার মিশিয়ে নিয়ে নাকে নাক ঘষে বলে,
মেবি আই ফল ইন লাভ উইথ ইউ। শায়েরি মাথা উঁচিয়ে অভিমানী গলায় বলে, মেবি। আহনাফ তাকে আর কথা বলার সুযোগ দিল না। পুনরায় তাকে নিজের কাছে টেনে এনে খুবই মোলায়েমভাবে তার ওষ্ঠ জোড়ায় আলতো করে পর্শ এঁকে দিতে ব্যস্ত হয়ে গেল। সেদিন রাতে আহনাফ চিটাগং যাওয়ার উদ্দেশ্য রওনা দেয়। পরীক্ষার আগের 7 দিন শায়েরি দিনরাত ভুলে পড়ায় মন দেয়। আহনাফ দূরে থাকলেও প্রথম একটা দিন তার পড়ায় এক ফোঁটা মন বসেনি। কলেজের এক্সাম দিয়ে বের হলে সবেমাত্র শায়েরি পরীক্ষা তুলনামূলক ভালোই হয়েছে জন্য মন ভালো তার। পরীক্ষা দিতে গিয়ে হাঁপিয়ে গেছে সে। গলা ভেজাতে পারলে মন্দ হয় না। সে গুটি গুটি পায়ে কলেজ গেট অতিক্রম করতেই পাজোড়া থেমে যায় তার। চোখের সামনে অনাকাঙ্ক্ষিত মানুষটাকে দেখে সে রীতিমধ্যে পিলে চমকে উঠেছে। আনন্দ মুখ উজ্জ্বল হয়ে উঠল। প্রায় 7 দিন পর শ্রেশ্রী দেখছে মানুষটাকে। এই 7 দিনে একটু শুকিয়ে গেছে সে। কলেজের গেটের সামনে সানগ্লাস মাস্ক পরে দাঁড়িয়ে আছে। চেনার উপায় নেই এতে সেলিব্রিটি আহনাফ হাসেন। তবুও এক দেখায় শায়েরি তাকে চিনে ফেলল। সে গুটি গুটি পায়ে তার পিছনে গিয়ে দাঁড়ালে। জনাব গাড়ির সঙ্গে হেলান দিয়ে কার সঙ্গে যেন কথা বলছে। শায়েরি দুষ্টুমি করে বলে, গার্লফ্রেন্ডের সঙ্গে গল্প করছেন নাকি? আহনাফ তার আওয়াজ পেয়ে ঘুরে তাকিয়ে চমৎকার করে হাসলে। মাস্ক পরা সত্ত্বেও তা ঠাউর করতে পারল শায়েরি। আহনাফ সানগ্লাসটা খুলে বলে, গার্লস কলেজের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়ে দেখার অভিজ্ঞতাটে কিন্তু মন্দ না, তোমাদের কলেজের মেয়েগুলো দারুণ। একথা শোনা মাত্র শায়েরির নাক লাল হতে লাগলেই আহনাফ দ্রুত গাড়ির সিটের দরজা খুলে বলে, মহারানী ভেতরে বসুন। বাইরে কি গরম? শায়েরি ভেতরে উঠে বসতেই আহনাফ গাড়ি স্টার্ট দিতে দিতে বলে, এক্সাম কেমন হলে? আলহামদুলিল্লাহ। লাঞ্চ করি চল? উহু, আজকে না। আজকে স্যার বাসায় আসবে পড়াতে। ও, ঠান্ডা কিছু খাবে? কোক খেতে পারি? শুধু কোক? হু, আচ্ছা। আহনাফ গাড়ি থেকে নেমে কোক কিনে এনে শায়েরিকে দিল। শায়েরি এক চুমুক খেয়ে তার দিকে বোতল এগিয়ে দিল। আহনাফ স্মিত হেসে কোকের বোতলের চুমুক দিয়ে বলে, তোমার এইচএসসি এক্সাম কবে? 1.5 মাস পর। শায়েরি আমাকে ইন্ডিয়া যেতে হবে। মেবি তোমার পরীক্ষার সময়ও ওখানেই থাকতে হবে। শায়েরির মন খারাপ হয়ে গেল। আহনাফ বলে উঠে, তোমার স্বপ্ন পূর্ণে যেন কোন কিছুই বাধা না হয়। আমি কাছে কিংবা দূরে থাকি সবসময়ই আছি তোমার পাশে। শায়েরির কানে আমি আছি কথাটা বারবার প্রতিধ্বনি হয়ে ফিরে আসতে লাগে। অদ্ভুত ভালো লাগায় ছেয়ে যায় হৃদয়ে। দিন যতই যাচ্ছে শায়েরি সেই মানুষটার উপর মুগ্ধ না হয়ে পারে না। পড়াশোনার পাশাপাশি সে সেই মানুষটার প্রেমে পড়ে যাচ্ছে। জীবনটা সার্থক মনে হচ্ছে। সবকিছুর মধ্যেই আনন্দ হাসি যে পায়। কোন কিছুতেই বিরক্ত লাগে না তার। আসলে একটা সত্যিকার অর্থের ভালো মানুষ পাশে থাকলে জীবনটা রূপকথার মতোই ঝলমলে আলোর মতো হবে। সে মুচকি মুচকি হেসে পড়ায় মনোনিবেশ করল। মা এক গ্লাস দুধ নিয়ে এসে বলে, প্রথম পরীক্ষা কি রে তোর? শায়েরি বিয়ে মুখ ডুবিয়ে রেখে বলে, বাংলা। আহনাফ দেশে কবে আসবে? ওনার আসতে আসতে আরও 1.5 মাস। মা মুখ গোজ করে বলে, তোর এত বড় একটা পরীক্ষা, আহনাফের এসে গুড লাক উইশ করলে তুই মনে সাহস পেতি। তোর বাবা তো ওর সাথে দেখা করার জন্য অস্থির হয়ে আছে। শ্রুতির জন্য নাকি কিস গিফট কিনছে, কালকে ছবি পাঠালে। শায়েরি আগ বাড়িয়ে কিছু বলল না। শুধু স্মিত হাসলে সে। মা বাবা দুইজনই আহনাফকে ভীষণ ভালোবাসে। অবশ্য একদিনে আহনাফের মায়ের সঙ্গেও তার বেশ খাতির হয়েছে, কিন্তু আহনাফ যেমন তার পরিবারের সঙ্গে ওতপ্রোতভাবে মিশে গেছে, সে এভাবে মিশতে পারেনি আহনাফের ফ্যামিলির সঙ্গে। কিছু জড়তা লজ্জা ভয় অস্বস্তি কাজ করে সে দুধের গ্লাস হাতে নিতেই ইন্ডিয়া থেকে কল আসল। সে পুনরায় মুচকি হেসে কল রিসিভ করল। মা ফোন আসতে দেখে রুম ছেড়ে বেরিয়ে যান। ওপাশ থেকে আহনাফের গলা শুনতেই তার সারাদিনের ক্লান্তি কোন দূর দেশে হারিয়ে গেল। মন জুড়ে স্নিগ্ধ সুভাষ ছেয়ে যাচ্ছে। ক্ষণেই আহনাফ বলে উঠে, পড়ছিলে? পড়া শেষ। 8 ঘন্টা পর ঘুমাতে যাব। প্রিপারেশন কেমন? ভালোই তো। বোর্ড এক্সাম যেন কবে? 2 দিন পর। আহনাফ আগ বাড়িয়ে বলে উঠে, আমার বোর্ড এক্সামের সময় আম্মা ডিম খাইতে দিতে না। এদি আন্ডা পাই এই ভয়ে। রাত 10টার মধ্যে বিছানায় ঘুম পাড়ায় দিত। শায়েরি দুধের গ্লাসে চুমুক দিয়ে বলে, আমিও রাতে জেগে পড়ি না। জলদি শুয়ে পড়ি। আপনি কি সত্যি 1.5 মাস পরে আসবেন? নাকি আগেই চলে আসবেন? হ্যাঁ, 1.5 মাস পরই আসবেন। জিজ্ঞাসা করলে, কিছু লাগবে? না, এমনিতেই জিজ্ঞাসা করলাম। কিছু লাগবে না। অলরেডি আপনি একবার এতগুলা গিফট পাঠালেন, আর কিছু দরকার নেই। ঠিকমতো খাওয়া দাওয়া করছেন? সত্যি বলতে এখানকার খাবার অনেক মজা। স্টিল আম্মার হাতের রান্না মিস করছি। গতকাল হায়দ্রাবাদের বিরিয়ানি খেলাম, দুর্দান্ত টেস্ট।
আচ্ছা তুমি ঘুমাও। রাখছি রাখছি। এরপর 2টে দিন খুব দ্রুত কেটে গেল। পরীক্ষার আগের দিন সকালে আচমকা শায়েরি আহনাফকে স্বপ্নে দেখে এরপর থেকেই ভেতরে ভেতরে মানুষটাকে একবার হলে দেখার আকুলতা গ্রাস করে ফেলে। নিজের ইচ্ছাকে ধামাচাপা দিয়ে সে সারাটা দিন নিজের মতো করে পড়া রিভাইজ দেয়। সন্ধ্যার দিকে একবার তাকে কল দিলে, ফোন অফ দেখালে সে আরও বেশি কষ্ট পায়। মানুষটা খুব বেশি ব্যস্ত। রাত 3টের দিকে শায়েরি খাওয়া দাওয়া সেরে মা বাবা, ফুপি, চাচা, আহনাফের মা সবাইকে ফোন দিয়ে দোনাচিল। এরপর রুমে এসে আধ ঘন্টা একটু পরে শুতে চলে যায়। পরীক্ষার আগের দিন কখনই সে বেশি চাপ নেয় না। বিছানায় শুতেই চোখ লেগে আসেল। 10টার মধ্যেই সে ঘুমিয়ে যায় গভীর ঘুমে আচ্ছন্ন থাকলেও। সে রুমে দ্বিতীয় ব্যক্তির অস্তিত্ব টের পায়, কারো নিঃশ্বাসের শব্দ পাচ্ছে। চোখ খুলে উঠে বসতেই পরিচিত কণ্ঠে বলে উঠে, আরে জেগে গেলে তুমি? শায়েরি চকিত দৃষ্টিতে সামনের দিকে তাকাতেই অবাক হয়ে যায়। উনি বসে আছে বিছানায়। তখন বাজে রাত 12:30। এত রাতে উনি এসেছেন। সে কি স্বপ্ন দেখছে? এরকম গল্প ফ্রিতেই পড়তে প্লে স্টোর থেকে গল্প বাজার ও অ্যাপ ইনস্টল করুন। নাহলে এখানে ক্লিক করুন। যে গল্প শুধু ওই অ্যাপে পাবেন আর কোথাও পাবেন না। যারা এখান থেকে গল্প পড়েন তারা সবাই গল্প বাজার ও অ্যাপ ইনস্টল করুন। আহনাফ মুচকি হেসে বলে, আমাকে দেখে ভয় পেলে নাকি? শায়েরি বলে উঠে, আমি অবাকের শেষ পর্যায়ে আছি। আপনি সত্যি এসেছেন? জি ম্যাডাম। খুশি এবার? অনেক। আহনাফ তার হাত ধরে বলে, তোমার জন্য এই দিনটা অনেক জরুরি। আমি পাশে না থাকলে চলে কিভাবে, এজন্য আর্জেন্ট লিভ নিয়ে 2 দিনের জন্য এসেছি। শায়েরির চোখ খুশিতে চিকচিক করতে লাগলে। সত্যি বলতে সে এতটাই খুশি যা ভাষায় প্রকাশ সম্ভব নয়। তোকে সম্ভব জল চলে এলো। আহনাফ তাড়া দিয়ে বলে, ঘুমাও, সকালে উঠতে হবে। তারা 2 দিনেই শুয়ে পড়ে। একটু পর শায়েরি নিজ থেকে আহনাফের বুকে মাথা রেখে বলে, আপনি কি জানেন আপনি খুব খুব ভালে? না তো, আজ প্রথম জানলাম। শায়েরি তার বুকে মুখ গুজে লজ্জা পাওয়া গলায় বলে, আপনি জানেন না তো, আমি সেই ক্লাস 6 থেকে আপনার ফ্যান ছিলাম। আপনার প্রতিটা মুভি আমি 10 বার করে দেখতাম আর নায়িকার জায়গায় নিজেকে কল্পনা করতাম। আহনাফ তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, এই জন্য ফোনের লক স্ক্রিনে আমার পিকচার ছিল। এই আপনি কিভাবে জানলেন? আমি তো বিয়ের পরের দিনই চেঞ্জ করে ফেলেছিলাম। আহনাফ শব্দ করে হেসে বলে, বাসের রাতে দেখে ফেলেছিলাম, তুমি তখন ওয়াশরুমে ছিলে। হুট করে ফোনে নোটিফিকেশন আসলে আমি দেখে ফেলি। কিন্তু তুমি যখন ঘুমিয়ে পড়ার অভিনয় করলে ওই সময় আমি অপমানবোধ করছিলাম খুব। আমি তোমাকে সম্মান করি। তোমার ইচ্ছা সুখ দুঃখের অনুভূতিকে সম্মান করে পাশে থাকতে চাই। আমার কাছে বিয়ে মানেই কেবল চাহিদা পূরণ করা না, অপর ব্যক্তিকে ভালোবাসা, তার সম্মতি, ইচ্ছা, শখ, স্বপ্ন, ক্যারিয়ার, ভালোলাগাকে নিজের করে নেওয়াকেই বিয়ের সংজ্ঞা ভাবি। এদি তুমি আমাকে অপছন্দ করতে বা এই বিয়ে না মানতে আমি দ্বিতীয়বার তোমাকে ডিস্টার্ব করতাম না। ভাগ্যিস ধি বলে দিয়েছিলে, না হলে কিন্তু আর ফিরতাম না। পরের দিন শায়েরিকে এক্সাম হলে গাড়ি করে আহনাফ আর তার বাবা রাখতে গেলেন। বাবা হলে ঢুকিয়ে দিয়ে অফিস চলে যান, কিন্তু পরীক্ষা শেষ না হওয়া অবধি আহনাফ সঙ্গে থাকলে হলের বাইরে অপেক্ষা করল। 3 ঘণ্টা পর তারা 2 জন একসঙ্গে বাসায় ফিরে আসে। সেদিন বিকেলে ইন্ডিয়ার ফ্লাইট ধরে আহনাফ। বাকি পরীক্ষাগুলো যথাযথভাবে অ্যাটেন্ড করেছে। শায়েরির যেদিন প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হল, সে সারা রাত ধরে রাত জেগে শ্রুতিকে নিয়ে আহনাফের মুভিগুলো দেখলে। 2 বোন একসঙ্গে মুভি দেখতে দেখতে ঘুমিয়ে যায়। পরের দিন আহনাফের মা বেড়াতে আসেন। ওনার মাধ্যমেই শায়েরি জেনে যায় আহনাফ কাল ব্যাক করবে। সে মনে মনে ভাবে, মানুষটা তো তার জন্য অনেক কিছু করল, অনেকবার সারপ্রাইজও দিল, এবার না হয় সে গিয়ে রিসিভ করুক। যেমন ভাবা তেমন কাজ। পরদিন হতেই সে আহনাফের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মিয়ান ভাইকে নিয়ে এয়ারপোর্টে গিয়ে অপেক্ষা করে। সেদিন এয়ারপোর্টে কোন মন্ত্রী বা কে যেন এসেছে। ক্যামেরাম্যান গিজগিজ করছিল এয়ারপোর্টের বাইরে। শোরগোল হচ্ছিল বেশ। আহনাফ এয়ারপোর্ট থেকে বের হতেই খুশিতে চমকে উঠে বলে, ওহ মাই গড, আমি কি চোখে ভুল দেখছি? শায়েরি হাসতে থাকে। ফুলের তোড়া এগিয়ে দেয় সে আহনাফকে। আহনাফ তাকে জড়িয়ে ধরে। তখনই অঘটন ঘটল। কোথা থেকে প্রেসের লোক এসে ভিড় জমালে। আসলে আহনাফ বুঝতে পারেনি এমন কিছু হবে। মিডিয়ায় ধুম পড়ে গেল। ফেমাস অভিনেতা অপরিচিত একটা মেয়েকে বাহুডোরে আবদ্ধ করে রেখেছে। ঘটনাটা অবশ্যই খুবই রসালে। হুট করে এত ধীর মানুষ, ক্যামেরা, প্রশ্নের হাট দেখে শায়েরি ঘাবড়ে গিয়ে কেঁদে ফেলে। আহনাফ নিজেও পরিস্থিতি সামলাতে তখন নাস্তানাবুদ অবস্থায় ছিল। যেই না সে শায়েরিকে কাঁদতে দেখলে, সবকিছু তুচ্ছ করে সে শায়েরিকে নিয়ে এয়ারপোর্ট থেকে কেটে পড়ে।
তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের উপর মিডিয়ার ব্যাপারটা ছেড়ে দিয়ে শায়রিকে নিয়ে বেরিয়ে যায়। দুইজনে প্রায় পালিয়ে এসে গাড়িতে উঠে। গাড়িতে অনেকক্ষণ ধরেই পিনবদন নির্বতা থাকে। সেই নির্বতা ভেঙে শায়রি বলে উঠে, আমি আসলে ভয় পেয়ে গিয়েছিলাম এত মানুষ দেখে। আমরা তো এসব দেখিনি কোন দিন। সাধারণ মানুষ আমরে মিডিয়া সম্পর্কে ধারণাও নেই। আইনো আমি আসলে আপনার যোগ্যই নি। সবসময়ই আপনার জন্য মুশকিল হয়ে দাঁড়াই। আজকে আমার জন্য আপনার অপমান হলে কি সব বলো, বরং আমার জন্য তোমার ইনসাল্ট হল। তোমার এই কাম্য ছিল না, আর তুমি আমার জন্য রহমত। শেষের কথা কর্ণকুহর হোনা মাত্র তার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠে। এরপরের কাহিনী খুব মজার। এই নেগেটিভ পাবলিসিটি আহনাফের ক্যারিয়ার প্রভাব ফেলে, তবে সেটা পজিটিভ কিভাবে? ওই যে বাঙালি অর্থাই নাতে, তার বেলাও সেম হলে। সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে ধুম পড়ে গেল। সবাই তাকে দারুণ রোস্ট করতে লাগলে। মেয়েদের তাকে নিয়ে বাড়াবাড়ি উঠে। এক দল সমানে সমালোচনা করে গেল। এর জন্য অবশ্য তার মার্কেটিং ফ্রিতে হয়ে যায়, যার দরুন সদ্য রিলিজ হোনা মুভিও দারুণ হিট হয়। তার অ্যাসিস্ট্যান্ট অবশ্য ওই দিন সবাইকে জানিয়ে দেয় মেয়েটা আহনাফ হাসানের স্ত্রী। মিডিয়ায় সেটা প্রচার হয়, নায়ক আহনাফ বিয়ে করে স্বীকৃতি দিচ্ছেন না স্ত্রীকে। আরও হেনতেন। অবশ্য ওই সময় এইস নিয়ে মাথা ঘামানোর সময় ছিল না কারে। কারণটা হল শায়রি এয়ারফোর্সের লিখিত পরীক্ষাগুলোতে টিকে আইএসবির জন্য কল পেয়েছে। এতে অবশ্য বেঁকে বসল শায়রির ফুপু। উনি আমেরিকা থেকেই বললেন মেয়ে একা ট্রেনিং-এ যাবে। কি হয় না হয়, মেয়ে নিরাপদ থাকবে না। উনি কার কাছে জানি শুনেছেন ট্রেনিং পিরিয়ডে নাকি কোন মেয়েকে ধর্ষণ করা হয়েছে। ব্যাস, শায়রির যাওয়ার দরকার নাই। বাসায় থেকে ইউনিভার্সিটিতে পড়বে। এত চ্যালেঞ্জিং জীবনে গেলে সংসার হবে না। ডিফেন্সের জব খুব কঠিন। এই জবে ঢুকলে ঘর ভাঙবে। এই যুক্তি শুনে বাবাও মানা করলেন। একটা সময় শায়রি হার মেনে নিয়ে থাক, স্বপ্ন পূর্ণের দরকার নেই। সে সুখী একটা সংসার চায়। নেখানে তার বাবু হবে, বাবু নিয়ে ব্যস্ত থাকবে সে। ফুপুর কথামতো যদি সত্যি তার সংসারে কিছু হয় এই ভয়ে সে পিছপা হলেও তাকে পিছনে ফিরে যেতে দেয়নি একটা মানুষ। ভরসা দিয়ে বলেছিল, তুমি নারী, তোমার সব সামলানোর ক্ষমতা আছে। বাংলার আকাশও যেমন সুরক্ষিত রাখবে ঠিক তেমনি নিপুণ গৃহিণী হবে, আদর্শ মা হবে। সেদিন এই মানুষটার দিকে তাকানোর পর সে বুঝতে পারে তার অফিসার হওয়ার স্বপ্নটা কেবল তার একার মধ্যে সীমাবদ্ধ আর নেই। আরেকজনও আছে এই মধুর স্বপ্নটার ভাগীদের। ছোট্টবেলায় আকাশে প্লেন উড়ে যাওয়ার পর মাথা তুলে তাকিয়ে যখন হাত নাড়ত সে, তখন বারবার মন চাইত সেও উড়বে। এই উড়ার জন্য তার মানুষটা অদৃশ্য এক ডানা তার কাঁধে খুব মজবুত করে লাগিয়ে দিল। প্রিয় মানুষটার লাগিয়ে দেওয়া ডানা তথা অনুপ্রেরণা তাকে সকল প্রতিকূলতা সামলিয়ে রুখে দাঁড়াতে প্রতি পদে পদে সাহায্য করেছিল। পরিশিষ্ট কোন এক বিজয় দিবসের দিন আহনাফ হাসান তার মাকে নিয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে উপস্থিত। প্রতি বছরই সে বিজয় দিবসের অনেক অনুষ্ঠান প্রোগ্রাম উপভোগ করে, কিন্তু এবার যেন কিছু একটা ব্যতিক্রম, কিছু একটা অতি বিশেষ। সে নিজেও বেশ ফিটফাট হয়ে প্রথম সারির আসনে বসেছে। কিছুক্ষণের মধ্যেই হেঁটে পড়ে গেল। কুচকাওয়াজ হতে লাগলে সে মনোযোগ দিয়ে কুচকাওয়াজ দেখছে। ভালোই লাগে। আশপাশ থেকে হেলিকপ্টারের আওয়াজও ভেসে আসছে। ঢাকায় কোন জাতীয় দিবসের আগে আগে এত শব্দ করে প্লেন হেলিকপ্টার যায় যে কানে তুলা দিতে হয়। বিজয় দিবস উপলক্ষে তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজের পাশাপাশি আকাশে লাল সবুজের সংমিশ্রণে জাতীয় পতাকা প্রদর্শনী করা হবে। বেশ কয়েকটি সরকারি প্লেনের মাধ্যমে এই বিশেষ কুচকাওয়াজ প্রদর্শন করা হবে বিজয় দিবস উপলক্ষে। আহনাফ বেশ চিন্তিত। সবটা ঠিকমতো হবে তো? তার প্রিয়তমাও আকাশে থাকবে। দেখতে দেখতে সময় ঘনিয়ে এলো। মুহূর্তের মধ্যে আকাশ কাঁপিয়ে শব্দ হয়ে বেশ কয়েকটা প্লেন উড়ে যেতে দেখা গেল। আহনাফ ভাবতে লাগে কোন প্লেনটায় তার প্রিয়তমা আছে। প্লেনের পশ্চাৎভাগ দিয়ে স্বস্তঃস্ফূর্তভাবে সবুজ আর লাল রং আকাশে মিলেমিশে একাকার হয়ে গেল। মিনিট পাঁচেক ধরে আকাশে বাংলাদেশের পতাকার রং রয়ে গেল। অদ্ভুত সুন্দর সেই দৃশ্যে চোখ ধাঁধিয়ে গেল যেন। চারপাশ থেকে তখন গান বেজে চলেছে, সম্ভবত দূর থেকে কোন শিল্পী খালি গলায় গাইছেন একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময়ে তুমি আমার অহংকার। এরপর আরও বেশ কিছুক্ষণ ধরে অনুষ্ঠান চলল। একটা সময় আহনাফ উঠে দাঁড়ালো এবং একেবারে পিছনের দিকে চলে গেল। এদিকটায় নিরিবিলি, নিশ্চুপ হয়ে আছে। প্যাথির আওয়াজ কানে আসছে। শীতের মধ্যেও তার একবিন্দু ঠান্ডা লাগছে না। সে ফোন হাতে নিয়ে কাউকে কল দিবে তার আগেই পেছন থেকে তার নাম ধরে কেউ ডেকে উঠে।
সে পিছন ঘুরে তাকাতেই তার নয়নজোড়া মুগ্ধতায় অবশ হতে লাগলে কি চমৎকার লাগছে তার প্রেয়সীকে। হালকা আকাঠি এই ইউনিফর্ম, সঙ্গে হ্যাট এবং চোখে সানগ্লাস। তাকে দেখে যেমন পরিপূর্ণ লাগছিল ঠিক তেমনি আহনাফের চোখে এই হৃদয়হীনা রমণী পৃথিবীর সবচেয়ে সুন্দরী। অনেকে প্রশ্ন করতে পারে আহনাফ তাকে হৃদয়হীনা বলে কেন ডাকে। এই প্রশ্নের উত্তর হলে মেয়েটা বড় পাজি। আহনাফকে সেই ভোরে উঠিয়ে দুজন নামাজ পড়ে মর্নিং ওয়াকে বের হয়। একটা মানুষ হৃদয়বিহীন না হলে এত সকাল কিভাবে আরেকটা মানুষের ঘুম নষ্ট করতে পারে। এছাড়াও ৮ মাস আগে যখন তার ডায়াবেটিস ধরা পড়ল, এই হৃদয়হীনা মেয়েটা তার প্রিয়ের একদম খাওয়া সম্পূর্ণ বন্ধ করিয়ে দিলে। হৃদয়হীনা পর্ব ৮। মেয়েটার হাসিমাখা মুখ দেখে তার মনে হল যদি তার ক্ষমতা থাকত তাহলে এই মেয়েকে মিসেস ইউনিভার্সের অ্যাওয়ার্ড দিত। শায়েরি মুচকি হেসে তার দিকে এগিয়ে এসে নিজের মাথা থেকে ক্যাপটে খুলে আহনাফের মাথায় যত্ন করে পরিয়ে দিয়ে খুবই মিষ্টি কণ্ঠে বলে, ভালোবাস। ক্যাপটের অগ্রভাগে একটা বৃত্তের ভেতরে একটা উড়ন্ত ইগলের প্রতিচ্ছবি এবং তার নিতে ছোট ছোট অক্ষরে লেখ, বাংলার আকাশ রাখিব মুক্ত। শায়েরি মুগ্ধ হয়ে তার ভালোবাসার মানুষকে দেখছে। মানুষটা দিন দিন এত হ্যান্ডসাম হচ্ছে কেন? আচ্ছা। শায়েরি এখনও বিয়ের প্রথম দিনের চিঠিটা খুলে দেখেনি। আজও সে চিঠিটা খুলতে পারে না। তার অজানাই আছে চিঠিতে কি লেখা আছে। শায়েরির তাকে হ্যাট পরিয়ে দেওয়ার সময়কার ছবি কোন যেন একটা ক্যামেরাম্যান ক্যাপচার করে ফেলে। সেই ছবি দিয়ে ডেইলি স্টারও ছাপা হয় এবং ব্যাপক হারে প্রশংসা পায় ছবিটা। এছাড়া ফেসবুকে এই ছবিটা ভাইরাল হয়ে যায়। বহু মানুষ এই ছবিটা শেয়ার দিয়ে ক্যাপশনে লিখে, বেস্ট হাজব্যান্ড ইভার, বেস্ট কাপল। একজনের ক্যাপশনটা আহনাফের মনে ধরে। ক্যাপশনটা হলের বিজয়ের দিনে আরেক বিজয়িনীর প্রাপ্তি।